ঝুটি, এই নাগরিক বেশ, রক্ত দিয়ে বাঙালি ভাই, বাংলা আমার দেশ। আরে চর্যা থেকে পদাবলী আমরা করেছি ধারণ, এক চোখে রয় হাসন রাজা, অন্য চোখে লালো। দেখছো আমার চুলের ঝুটি, এই নাগরিক বেশ, রক্ত দিয়ে বাঙালি ভাই, বাংলা আমার দেশ, বাংলা আমার দেশ। চর্যা থেকে পদাবলী আমরা করেছি ধারণ, এক চোখে রয় হাসন রাজা, অন্য চোখে লালন, অন্য চোখে লালন। এই বুকেতে রবি ঠাকুর, এই বুকেতে রবি ঠাকুর, এই বুকে নজরুল, গিটার আমার সুরের ভাষা, চিনতে করো না ভুল, চিনতে করো না ভুল। ভুল বোঝো না বন্ধু আমায়, ভুল বোঝো না বন্ধু আমায়, গাইছি নতুন গান, এই শতকের গায়েন আমি মানি না কবিধান, মানি না কবিধান। বাউল আমার শিক্ষাগুরু, বাউল আমার শিক্ষাগুরু, যুদ্ধে লাঠিয়াল, ড্রাম কিবোর্ড গিটারে আমি নাগরিক কবিয়াল, নাগরিক কবিয়াল। আমার যদি জন্ম হতো চণ্ডীদাসের কালে, কনসার্ট ছেড়ে যাত্রা পালায় নাচতাম তালে তালে, নাচতাম তালে তালে। কালো মানুষের জ্যাজের মতন, আরে কালো মানুষের জ্যাজের মতন, পুঁথি পাঠের সাজে, ছয়টি তারের গিটার থেকেও এক তারা সুর বাজে। মারে ফাতে প্রেম শিখেছি, মারে ফাতে প্রেম শিখেছি, লাইলি আপন জন, জর্জ হ্যারিসন সঙ্গী আমার ডিলান মরিসন, ডিলান মরিসন। সুর পেয়েছি আজান থেকে, আরে সুর পেয়েছি আজান থেকে, লোকজামার মনটি আমার গানে কোরাস তোলে মন্দিরের ওই ঘন্টি। এক পৃথিবীর মানুষ আমরা, সংস্কৃতি নয় আরে নিজের দেশের আলো বাতাস অন্তরেতে জপো। মানবতার একটাই গান, মানুষ ভাই ভাই, জারি সারি রক এন্ড রোলে কোনো বিভেদ নাই, কোনো বিভেদ নাই। ফ্যাশন দেখে ভাবছো নাকি, ফ্যাশন দেখে ভাবছো নাকি যাচ্ছি হয়ে নষ্ট, এই আমাদের মনের কথা, যা বলি তা স্পষ্ট, যা বলি তা স্পষ্ট। দেখছো আমার চুলের ঝুটি, এই নাগরিক বেশ, রক্ত দিয়ে বাঙালি ভাই, বাংলা আমার দেশ, বাংলা আমার দেশ। চর্যা থেকে পদাবলী আমরা করেছি ধারণ, এক চোখে রয় হাসন রাজা, অন্য চোখে লালো, অন্য চোখে লালো। আজকে আমাদের তারুণ্যের নিয়ম ভাঙার সাহস দিতেন এমন একজন মানুষ, যাকে একটা বিশেষণে কখনো আটকানো যায় না। গীতিকবি, উপন্যাসিক, মডেল, অভিনেতা, নাট্যকার, পরিচালক এবং সরাসরি জড়িত ছিলেন 90 দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে। একজন পুরোদস্তুর শিল্পী, যা আমরা তার কাজ এবং জীবন দর্শনে খুঁজে পাই। 90 দশকে একটি গানের ক্যাসেট আমাকে চমকে দিয়েছিল, থমকে দিয়েছিল আমার নিয়ম। অ্যালবামটার নামও ছিল নিয়ম ভাঙার নিয়ম। আর সেই নিয়ম ভাঙার নিয়ম অ্যালবামের গীতিকার, সুরকার এবং গায়ক আমাদের প্রিয় লতিফুল ইসলাম শিবলি ভাই, সেই নাটুরের মহারাজা। এখনো মনে আছে, ক্যাসেটটা আমি 3 বার কিনেছিলাম। সেই গানগুলো প্রেমের কথা বলতো, বিদ্রোহের কথা বলতো, সময়ের যন্ত্রণার কথা বলতো, সুখ হুক শক্তির কথা বলতো, শহরে থাকা ছেলেটার গ্রামে মায়ের কাছে ফিরে যাবার তীব্র আকুতির কথা বলতো, বলতো বাবার কাঁধে ছেলের কফিন কতটুকু ভারী। মূল কথা হচ্ছে 60 মিনিটের ক্যাসেটের
ফিতায় বন্দি ছিল, বন্দি আছে 90 দশক। সেই এই গানগুলো শুনলে 90 দশকে ফিরে দিয়ে যেতে হবে আমাদের। তখন আমরা কৈশোর থেকে তারুণ্যের দিকে যাচ্ছি। আর এই অ্যালবাম বা লতিফুল ইসলাম শিবলি ভাই, আমাদের প্রিয় বড় ভাই শিবলি ভাই আজকে আমাদের অতিথি। মানে আমার নিজেরও ভালো লাগতেছে যে আমরা টঙ্গের আলাপে ওনার মতো একজন মানুষকে আনতে পারছি। যে আমরা আসলে টঙ্গের আলাপে সবসময় নিয়ম ভাঙে যারা তাদেরই বেশি আমরা নিয়ে আসতে চাই সবসময়, যে অন্যরকম নিয়ম তৈরি করতেছে। নিয়ম ভেঙে তো আবার একটা নতুন নিয়মই হয়, কিন্তু অন্য কিছু তৈরি হয়। আর লতিফুল ইসলাম শিবলি ভাই হচ্ছে এই ধারারই একজন। তো লতিফুল ইসলাম শিবলি ভাই আছেন আজকে আমাদের অতিথি। আর ইমন এটার বলে সাথে আমি কিছু। একটু হ্যাঁ যুক্ত করতে চাই আসলে, যে আমাদের প্রজন্মে তো মানে শিবলি ভাইকে পরিচিত করার মতো কিছু নাই, কিন্তু এখনকার প্রজন্ম যারা আছে তাদের জন্য বলতে চাই যে আমরা যত বাংলা জনপ্রিয় গান শুনি এর অধিকাংশ হচ্ছে শিবলি ভাইয়ের লেখা। যে আমি যদি মানে পড়তে থাকি যে জেল থেকে বলছি, তুমি আমার প্রথম সকাল, কষ্ট পেতে ভালোবাসি, কেউ সুখী নয়, হাসতে দেখো গাইতে দেখো, কত কষ্টে আছি, পালাবে কোথায়, মাকে বলিস, কষ্ট কাকে বলে, প্রিয় একজন আকাশী। বিভাগী, রাজকুমারী, নীল বেদনা, একটি চাকরি হবে মামা, লাশ কাটা ঘর, মানে কিভাবে কাঁদাবে তুমি, যে তারপরে হচ্ছে হ্যাঁ, নাটোর জেল থেকে স্টেশন, বলছি। জেল থেকে বলছি, মানে হচ্ছে মধ্যরাতের ডাক পিয়ন, মান্নান মিয়ার তিতাস মলম, হ্যাঁ, জঙ্গলে ভালোবাসা। মানে এটা আমার মনে হয় কি, আমি আর সুমন যদি বলি তাইলে হয়তো শিবলি ভাই শুধু খালি অপেক্ষাই করবে, মানে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু আসলে ওনাকে আনা হবে না। তো আমি আহ্বান জানাচ্ছি শিবলি ভাইকে আসার জন্য। শিবলি ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা আজকে টঙ্গের আসসালামু আলাপে আলাইকুম আসার জন্য। রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু ভাইয়া আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভাইয়া, মানে আমরা টগের আলাপ সবসময় কাজ করি আসলে যারা নিয়ম ভাঙে আবার নতুন নিয়ম তৈরি করার। এরকম হ্যাঁ, মানুষদের তোমরা আর্ট এইরকম এই মানুষদের আমরা নিয়ে আসি সবসময়। হ্যাঁ, এখন আর এইসব আমরা তো আমাদের সব বখাটে হ্যাঁ বখাটে সারা যেখানে হ্যাঁ যেখানে যত বখাটে আছে এগুলাকে খুঁজে খুঁজে বাইর করো আর কি। হ্যাঁ, আমার right. অ্যালবামের মনে আছে, আমার অ্যালবামের পিছনে লেখা ছিল যে ক্লাসের পেছনের বেঞ্চে বসে যারা হ্যাঁ হ্যাঁ অভিমান লুকিয়ে লুকিয়ে রাখতে শিখেছে, যারা মিছিলের সামনে থাকে, যারা এই এই অ্যালবামটি তাদের উদ্দেশ্যে, তাদের জন্য যারা অভিমান লুকিয়ে রাখতে পারে, যারা মিছিল হলে সামনে থাকে কিন্তু ক্লাসের পেছনের বেঞ্চে বসে, এই বখাটেদের উদ্দেশ্যে। এনিওয়ে, হয়তো পৃথিবীতে হয়তো যারা যারা আসলে কোনো মানে ভাঙে, নিয়ম ভাঙে, যারা আসলে সমাজ বদলায়, যারা হয়তো মানে মানে নতুন কিছু চিন্তা করে, তারা হয়তো একটু এরকমই হয়, না হলে এই পৃথিবী হয়তো একটা জায়গায় থমকে যেত। তো আমার জেনারেশন এবং তোমরাও হয়তো ঠিক ওইরকমই, কারণ আমি যে কথাগুলো বলেছি আর যেই চিন্তাগুলো আমি সেই সময় করেছি, একটা জেনারেশন এটা এখন ধারণ করে। তো এটা এখন ভাবলে ভালো লাগে যে এতক্ষণ বসে বসে আমার লিরিকের কথাগুলো বলছিলে, তো আমি খুব মজা পাচ্ছিলাম শুনতে। হয়তো 25 বছর আগের মানে 25 বছর আগে কি চিন্তা করে এগুলা করেছিলাম জানি না, কিন্তু এখন মনে হচ্ছে 25 বছর পেছনটা কথা বলছে। মানে তুমি যখন কথা বলছো 25 বছর পেছনের আমিটা কথা বলছি আর কি। সো আপনারা কিন্তু আপনার সব গানের লিরিক্স কিন্তু আমার মুখস্থ, বুঝছেন? ওকে, মানে ওই অ্যালবামের প্রায় সবগুলো গানের লিরিক্স আমার মুখস্থ, একটু উল্টাপাল্টা হয়ে যায়, আগে পিছিয়ে চলে যায়, কিন্তু এই যে আমার 25 না বছর চলে গেছে। হ্যাঁ, সুমন, আমার খুব অবাক লাগে। আমি কিন্তু গায়ক না। প্রথম কথা হচ্ছে যে আমি আমি মানুষ আমার যখন গানের ক্যারিয়ারটা নিয়ে কথা বলে তখন আমি বলি যে সবাই তো গাইতে গাইতে গায়ক হয়, আমি আসলে লিখতে লিখতে গায়ক। তো এটা খুব মানে লিখতে লিখতে গায়ক হওয়া, কারণ আমার অ্যালবাম কাভারের মধ্যে একটা কথা লেখা ছিল যে প্রতিধ্বনি যদি সত্য হয়, প্রতিধ্বনি যদি সত্য হয়, এনিওয়ে আমি এখন ভুলে গেছি মানে কি কি যেন সব লিখেছিলাম। তো আমার ব্যাপারটা এরকম ছিল যে সবার জন্য লিখতে লিখতে আমার নিজের জন্য কিছু কথা জমা ছিল, যে কথাগুলো আমার মনে হয়েছে পৃথিবীর কোনো গায়ক আমার চেয়ে সুন্দর করে গাইতে পারবে না, আমার চেয়ে সুন্দর করে বলতে পারবে না। তো এরকম এক কনফিডেন্স থেকে এই মানে 90s তো গান বাজনার অনেক প্রতিযোগিতা ছিল, মানে তখন সবাই ফিল্ডে, মানে সবাই
একদিকে এলআরবি, একদিকে ফিলিংস, একদিকে ওয়ারফেস, একদিকে ফিডব্যাক, একদিকে মাইলস, সোলস, মানে একেবারে মানে মার কাট কাট সিচুয়েশন। ওইরকম একটা সময়ে মানুষ এত মানে মানে মেলোডিয়াস, এত ভ্যারিয়াস কাইন্ড অফ ভয়েস তখন শুনছে। এর মাঝখান দিয়ে তখন মানে আমার গান গাওয়ার সাহস করাটাই ছিল একটা বড় সাহসের পরিচয়। আর আমার মূল সাহসের জায়গাটা ছিল আসলে বব ডিলান। কারণ আমার ওই সময় মনে হতো যে বব ডিলানের গলা আসলে সুন্দর না, মানে সত্যি কথা বলতে বব ডিলানের গলা হচ্ছে একটা হেরে গলা। এবং বব ডিলান বেসুরো গান গাইতো, হ্যাঁ খোনা খোনা টাইপের আর কি। হ্যাঁ মানে বেসুরো গলা, এবং 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 তার মূল পাওয়ারটা ছিল তার লিরিক্স। এবং সে করতো কি, জাস্ট একটা মাউথ অর্গান, একটা গিটার দিয়ে সে তার কথাগুলোকে ছুড়ে দিত, এবং সেটাই মানুষ বব ডিলানের কথা শুনতে যেত। যেমন এখন যেমন সুমন চট্টোপাধ্যায় কিন্তু ভয়েসও শুনতো, সুমন ওয়াজ মানে ইনফ্লুয়েন্সড বাই বব ডিলান। বব ডিলান এবং সুমন সম্ভবত হচ্ছে আমাদের যে কনসার্ট ফর বাংলাদেশ যে অ্যালবামটা হয়েছিল সেখানে বব ডিলানের একটা মানে ওই সে হচ্ছে প্যারিসে যে বোধহয় প্রথম বব ডিলানের কণ্ঠটা ওখানে শোনে, তারপরে সে মনে করে যে এইভাবেও তো বাংলা গান গাওয়া যায় বা এই সোজা পথে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে বব ডিলানের ভয়েস এবং সুমন চাটুর্যের ভয়েসের ভিতরে পার্থক্য আছে। সুমন চাটুর্যের গলায় সুর আছে, যেটা ওই রকম সুর বব ডিলানের ছিল না। বব ডিলানের জাস্ট লিরিক। আমার আসলে ওই শক্তিটা ছিল। আমার মনে হচ্ছে আচ্ছা তাহলে কথাগুলো ছুড়ে দিই, ওই যে প্রতিধ্বনির মতো, মানে আবার আমার কাছে আবার ফিরে আসবে, আমি শুনবো, আমার কথাগুলো আমি শুনবো। তো এটা ইজ কাইন্ড অফ মানে একটা পাগলামো ছিল আর কি। এবং যা ইচ্ছা তাই, মানে ক্যাসেট কাভার থেকে শুরু করে, ক্যাসেটের ভিতরের উৎসর্গ থেকে শুরু করে, এবং ইভেন দো আমি একটা ভূমিকাও লিখেছিলাম, সেই ভূমিকার কথাগুলো মানে সবকিছু মিলে ইট ওয়াজ রিয়েলি ম্যাডনেস। এবং সেই পাগলামো যে তোমরা এখনো মনে করো, এখনো সেই অ্যালবামটার কথা, এবং যারা অ্যালবামটা একটু মন দিয়ে মানে শুনেছে ওই সময়, মানে প্রতিটা দাড়ি কমা পর্যন্ত মানে লিরিকের এখনো মনে রেখেছে। এটা আমি খুব বিস্মিত হই। এই যে সুমন মানে একটু আগে যেভাবে সুমন বলছিল আর কি। এবং সুমন হচ্ছে 3 বার এই ক্যাসেটটা কিনেছে আর কি, 3 বার, 2 বার চুরি হয়ে গেছে, আবার মানে তো 2 বার চুরি হয়েছে আর 3 বার সময় টিকছে আর কি। আমি একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। এক ছেলে অবৈধভাবে ও ইউরোপে ঢোকার ট্রাই করেছিল, বুঝছো তো। ইউরোপে অবৈধভাবে ঢুকতে হলে অনেক মানে খুব মানে স্ট্রাগলের ভিতর দিয়ে যাইতে হয়, বিভিন্ন দেশের ভিতর দিয়ে, নদী সমুদ্র। এখন যেমন এই যে লিবিয়া থেকে জাহাজে করে মানে সমুদ্র পার হয়ে যেভাবে যায়, এরকম অনেক স্ট্রাগল করে যেতে হতো। তো ওই ছেলেটা সম্ভবত ওই যে টার্কি এগুলো অঞ্চল দিয়ে, সেই বুলগেরিয়া এগুলো দিয়ে সে যাচ্ছিল। মানে প্রায় 3 মাসের একটা অ্যাডভেঞ্চার ছিল তার ইউরোপে ঢোকার এই সময়টা। তো একটা সময় যে তার এরকম একটা সিচুয়েশন হয়েছে যে সে তার সমস্ত ব্যাগ ট্যাগ মানে তাদেরকে ট্রাকের পাটাতনের নিচে, মানে মালবাহী ট্রাকের নিচে একটা করে লেয়ার তৈরি করা হয়েছিল কাঠের, সেই লেয়ারের ভিতর টন হয়ে শুয়ে থাকতে হবে। শুয়ে তারপর সে ওই মানে মানে মালবাহী কন্টেনারের ভিতরে করে ইউরোপে ঢুকবে আর কি। তো ওই ছেলেটার সাথে অপশন ছিল যে তাকে এখন সমস্ত তার লাগেজ যেগুলো ছিল পিঠে লাগেজগুলো রেখে যেতে হবে। তো ও সবকিছু রেখে একটা জিনিস ওর সাথে রেখেছিল, নিয়ম ভাঙা নিয়ম অ্যালবামটা। এই ছেলেটা যখন ইটালিতে যখন সেটেল হয়েছে বহুদিন পর আমাকে ফেসবুকে খুঁজে পেয়েছে। তারপর সামহাউ সে ফেসবুকে আমাকে ইনবক্সে এইসব কথা লিখে টিকে তারপর আমাকে ফোন দিল একদিন। ফোন দিয়ে আমাকে এই স্টোরিটা বললো। তো আমি বিশ্বাস করবো না, ও দিক থেকে ও কাঁদছে এটা বলতে বলতে, শিবরে আপনার গানগুলো আমাকে এইভাবে আপ্লুত করেছে, এইভাবে আমার জীবন, আমি এইরকম জাস্ট একটা আমার অপশন ছিল একটা কিছুর সঙ্গে রাখার, আমি পকেটে করে নিয়ম ভাঙার নিয়মটা রেখেছিলাম। এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া, এবং এইটা ভাবলে আমি এখনো খুব শিহরিত হই, আপ্লুত হই। মানে মনে হয় যে সেই মানে শিল্পের জীবনে বা শিল্পীর জীবনে কিছু কিছু প্রাপ্তি থাকে, আমার কাছে মনে হয় যে এটা সেই প্রাপ্তি। বলো সুমন। হ্যাঁ, এটা কিন্তু অসাধারণ একটা বিষয় যে মানে আপনারা কি আমিও খুঁজে বের করছি গানের জন্য, যে শিবলি বাইরে খুঁজতেছিলাম আমি মনে মনে। তারপরে 2008-9 দিকে ফেসবুকে আপনারা খুঁজে পাই আপনার ইয়া পাঠালাম, তোর অ্যালবামের যুগ শেষ, তোমরা আপনারা বলতে ভাই আমার যে কোনোভাবে গানগুলো দেন।
তখন হচ্ছে আপনি আমার মেল করছিলেন সবগুলা 8টার মতো 9টার মতো গান আর কি, বুঝছেন? এবং এটা কিন্তু ইয়া না আর কি, যে হচ্ছে এটা রিয়েলিটি শোর প্রশ্ন না যে তোমাকে যদি একটা জিনিস রাখতে বলা হয় তুমি কোনটা রাখবা। এটা কিন্তু একদম রিয়েল সে ফিলিং, রিয়েল লাইফ রিয়েল লাইফ। এটা আমার সাথে তো ভাই চাপাবাজি করে মানে পার পাওয়া একটু মুশকিল আছে, বুঝছো না? মানে হি ওয়াজ ক্রাইং দ্যাট টাইম। আমি টেলিফোনে আমি 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 একটা গাড়িতে ছিলাম এবং আমার স্পষ্ট মনে আছে আমি সোনারগাঁয়ের মোড়ে ট্রাফিক সিগন্যালে আমি একটা কারে বসে আছি এবং আমার পাশে একজন বসেছিল। আমি ওর কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের করে, আমি মানে অনেক কষ্টে কান্নাটাকে মানে সংবরণ করছিলাম। আমার কি হোয়াটস হ্যাপেন, আমার পাশে ফ্রেন্ড ছিল, বারবার জিজ্ঞেস করছে হোয়াটস হ্যাপেন। সো ইট ওয়াজ লাইক দ্যাট। আমাদের একটা ওই যে সিলেবাসে কবিতা ছিল আর কি, হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলোর অ্যারো এন্ড দ্য সং, যে আমি যদি হচ্ছে গান গাই সেই গানটা আবার ফেরত আসবে হচ্ছে আমার কাছে। তো আমার মনে হয় আজকে হ্যাঁ একটা তীর ছুঁড়ে দিয়েছিলাম, তীরটা হারিয়ে গেল। একটি গান ছুঁড়ে দিয়েছিলাম, বহুদিন পর সেই গানটি বন্ধুর হৃদয়ে আবার খুঁজে পাওয়া গেল, এরকম ছিল। মানে ওই ওই ওইটাই হচ্ছে মানে আজকের দিনটা আমাদের এই অ্যারো এন্ড দ্য সং আর কি। আপনি যে 90-এর দশকের তীরটা মারছিলেন ওই তীরটা আবার আপনার দিকে ফিরে আসছে আর কি। গানটি মেরেছিলাম, আমাদের দিকে ফিরে আসছে, আমাদের দিকে মানে গানগুলো ফিরে আসছে, গানগুলো আপনি গানের তীর মারছিলেন আর কি। ভাইয়া এখন কি আমরা একটু গান শুনতে পারি আপনার? আমাকে গান দিতে না, ওই আমার জন্য তোমাদের গান শোনার জন্য আমি ওই অ্যালবাম তুলে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। মাত্র 2000 মেম্বার এখন আমার ইউটিউব চ্যানেল। এটা আমরা করতেছি ভাই, এটা সমস্যা না। আমি বুঝলাম না, আমি যদি এখন তো আমার পুরোনো গানগুলো আমি সব একটা একটা করে আর্কাইভ করে রাখছি আমার চ্যানেলে। তো আমি দেখলাম যে আমি মাইলসের একটি গান আমার ফেসবুক ওয়াল থেকে শেয়ার করলাম, ওটা ধাপাধাপ 10-12 হাজার ভিউ হয়ে গেল, কিন্তু ইউটিউব চ্যানেলে মাত্র 600 ভিউ হয়ে আছে। তাহলে ঘটনা কি? আবার মানে 1000 লাইক করছে, আমি ওই মানে ইয়াতে এখানে পড়ছে 400-500, মানে এটা কেন হচ্ছে আমি বুঝলাম না। যে হোয়াট এভার, আমার ইউটিউব চ্যানেলটারে একটু তোমরা বলে এটা একটু পপুলার করো, কারণ আমি এখান থেকে আমার প্রায় 400-500 গান সব ওখানে আস্তে আস্তে আপলোড করব। আচ্ছা, আমি হচ্ছে দর্শকদের জন্য আমাদের কমেন্ট বক্সে আমি ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিচ্ছি এই সুযোগে। ভাইয়া আপনার যে গানের যে শুরুটা, যে যখন আপনি যে লেখা শুরু করলেন এই অ্যালবামের জন্য, মানে ওই সময়ের কিছু অনুভূতি আমাদের সাথে যদি শেয়ার করেন। যে আসলে ধরেন আপনি তখন হচ্ছে অন্যদের জন্য গান লিখছেন, তারপরে তো আপনার মানে ইয়েটা কি হইলো? প্রথমে আমরা তো একটা ওভারভিউ পেয়েছি যে আপনার কিছু জমা কথা ছিল যেগুলা হচ্ছে আপনাকেই বলতে হইতো, কিন্তু এই কথাগুলো জমলো কেন আর কি? মানে আমি জাস্ট শুনতে চাচ্ছি যে কথা জমারও তো একটা ইয়ে থাকে, যে অন্যরকম কথা জমতে পারতো, প্রেমের কথা জমতে পারতো। হয়েছে কি, রাইট, আমি তো আসলে টিপিক্যাল গীতিকার ছিলাম না। সমস্যা হচ্ছে যে আমি আসলে তখন কবিতা লিখতাম, আমার ভাবনাগুলো ছিল আসলে কবিতা। তোমরা যে গানগুলো শুনেছো মূলত এই গানের মূল ভাবনার জায়গাটা ছিল কবিতা। আমি আগে গান লেখার জন্য আগে একটা কবিতাকেই ভাবতাম। তো আর আমি যাদের সাথে কাজ করতাম তারা তো তাদেরকে আসলে আমার অনেক কিছু অনেক সময় বোঝাতে হতো, যে মনে করো যে মানে যারা কবিতার ভিতরে থাকে তাদের মনস্তত্ত্ব একরকম, যারা কবিতার ভিতরে থাকে না তাদের মনস্তত্ত্ব আরেক রকম। তো যার ফলে মনে করো যে ওই সময় যাদের জন্য গান লিখতাম ওরা অনেকে অনেক সময় হয়তো আমার লিরিকগুলা অনেকে ঠিক ওইভাবে কমিউনিকেট করতে পারতো না, অনেক গানের পারতো, অনেক গানের কমিউনিকেট করতে পারতো না। তো যার ফলে আমি দেখেছি আমার কিছু কিছু গানের সুর আমার পছন্দ হয়নি। ওই সময় বিখ্যাত সুরকাররা সুর করছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না, এবং কিছু কিছু ছন্দ নষ্ট হচ্ছে। এই যে সুর মানে রিয়েল মানে ঠিক কথার উপর সঠিক সুরটাকে ফেলা আর ছন্দটারে ধরে ধরে সুর করা, এই ব্যাপারটা অনেকাংশেই মানে ইয়া হতো, মানে মানে বিঘ্নিত হতো। তো এগুলো এক ধরনের আমার ভিতরে মানে এক ধরনের অস্বস্তি কাজ করতো, যে এটা যদি এরকম করতো, এটা যদি এরকম করতো। আমি এখন স্পেসিফিক কারণ নাম ধরে বলছি না, বা কারণ গান করতে গেলে
আমি যেমন আমার চাহিদার কথা বলছি, তো যারা গান কম্পোজ করে কিংবা যারা সুর করে তাদেরও কিছু ইয়া থাকে, মানে কিছু ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের বাইরে আসলে তারাও যেতে পারে না। তো ব্যাপারগুলো এরকম, আমরা আমার দিক থেকে এরকম, তাদের দিক থেকে এরকম। তা আমার কাছে তখন মনে হতো যে আচ্ছা এই ঠিক এই গানটা কি না অমুক না অমুক না অমুক না, এই গানটা তখন কারণ আমার গানের যে সুরগুলো আমি করেছি, এই সুরগুলো আমার কোনো গানের সুর করার জন্য আমাকে ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়নি। মানে আমি লিরিকের সাথে সাথে আমার সুরগুলো বেরোতো, মানে আমি যখন কলম দিয়ে লিরিকটা লিখতাম গুনগুন করে অটোমেটিক সুরটা বেরোতো, এবং ওই যে সুরটা বেরোতো ওটা আমার মাথাতেই থাকতো, এটা আমি কোথাও রেকর্ডও করতাম না। আমার 12টা গানের, 12টা না ওই সময় অনেক গানে সুর করেছিলাম আমি, প্রায় ইভেন তো জেল থেকে বলছি ওয়াজ মাই টিউন, জেল থেকে বলছি আমার টিউন করা। তো অনেক গান থেকে আমি বেছে এই 12টা গান তখন সিলেক্ট করেছিলাম। মানে এটাও আরেকটা খুব পেইন ছিল যে আমার প্রায় 15-20টা গানের ভিতর থেকে আমি 12টা গানকে, আমার ওই সময় তো ক্যাসেটে 12টার বেশি তো আর গান নেওয়া যেত না। না 60 মিনিট, হ্যাঁ 60 মিনিটের 12টা। তো তো তারপরে তখন মনে হতো কি না ঠিক আছে এটা রেখে দিই, এভাবে রাখতে রাখতে একটা সময় মনে হচ্ছে না কেন হোয়াই নট মি, এটা আমি তো গাইতে পারি। তো মানে ওই এইভাবেই গানগুলো এইভাবেই জমে যায়। তারপরে যথারীতি আমি সাউন্ড টেকের বাবুল ভাই বললাম বাবুল ভাই এরকম কাজ করতে চাই, তো বাবুল ভাই এক কথায় রাজি হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে যে ঠিক ওইরকম সময় আমি এই অ্যালবামটির জন্য সম্ভবত আমি 3 লক্ষ টাকা পেয়েছিলাম। 90-তে 3 লক্ষ টাকা অনেক টাকা, অনেক অনেক ব্যাপার, 3 লক্ষ অনেক টাকা। হ্যাঁ, এবং আমি জীবনে কোনোদিন গান গাইনি, আমার কোনো মানে মানে আমার আমি জানি যে আমার ভয়েসটাও ঠিক ওইরকম অর্থে গায়কের মতো না। এটা হচ্ছে ওই কারণ আমি তো রাজপথে স্লোগান দেওয়া মানুষ, মানে গানগুলো অনেকটা অনেকটা স্লোগান ধর্মী আর কি, মানে ভেঙে ফেলো, উল্টায় ফেলবো, ভেঙে ফেলবো, জ্বালাও পোড়াও। ওই যে নিয়ম ভাঙা আর কি, যে গান 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 মানেই হচ্ছে কিছু বিরহ থাকবে, কষ্টের কথা থাকবে, হ্যাঁ সেগুলোও আছে। আপনার মায়ের কাছে ফিরে যাওয়ার যে আপনার হচ্ছে আকুতি, সেগুলা তো আছে। সেরকম আবার বাবার কাছে পুত্রের, বাবার কাঁধে পুত্রের লাশ, সেটারও যে ভারী ব্যাপারটা সেটাও আছে। কিন্তু সব গানের ভেতরেই আসলে দ্রোহ আছে, দ্রোহটা ছিল। শোক হোক, শক্তি, বৃষ্টি আমার মা, সব গানের ভিতরেই তুমি একটা আগুন টের পাবা, আগুন। আমি বলবো যে হ্যাঁ সবকিছুর ভিতরে মানে দেখবা যে ওখানে ওই যে দোয়েলের শিশে ঘুম ভাঙলে তোমার কিছুটা সেমি জড়িয়ে থাকে, জানালার পাশে দুষ্ট সকাল তোমাকে নাম ধরে ডাকতে থাকে। এই বুঝতে আগের মতো আছে রে? হ্যাঁ আছে আছে, বলা আগের মতোই আছে ভাইয়া। আছে শুরু ভাইয়া তোমার সারাদিন এমনি ভাবে আমি দেখতে থাকি, মানে ওইরকম। হ্যাঁ তোমার সারাদিন ক্লাসের নোট নিয়ে মগ্ন থাকো, হঠাৎ আনমনে কি যেন আঁকো, কখনো শাড়ির সাথে মিলিয়ে তুমি কপালের টিপটা খুঁজতে থাকো। তারপরে কি শুনো মেয়ে, এটা একদম শেষে মানে সুই সুতো সেলায়ে মাতিয়ে তোলো তোমার ভুবন জুড়ে একাকী দুপুর, ক্লান্ত না বেলকনিতে এসে যখন দাঁড়াও ছন্দে নেচে ওঠে তোমার নুপুর, জোছনার হাতছানি দেখলে তুমি ফেলে আসা শৈশব স্মরণ করো, ক্লান্ত মাঝরাতে এভাবে তুমি বই দিয়ে মুখ ঢেকে ঘুমিয়ে পড়ো। মানে তোমার সারাদিন আমি দেখতে পাই। মানে এগুলা মানে আপনার যে গানের কথা পরে সুর দুইটার সাথে আমার সময়ের কথা বলতেছি, আমি ওই সময় ওই গানের ভিতরে ঢুকে যেতাম। 90-এর দশকে ঢুকে যেতে পারতাম। ধরো আমি বলতেছি যে এটা কিন্তু 90-এর দশকের নিরিখে আমরা কথা বলতেছি। এখন হয়তো অনেকে নিয়ম ভাঙতেছে, কিন্তু দর্শকদের এটা চিন্তা করতে হবে যে আমরা এখনকার কথা বলছি না, আমরা এখন থেকে অনেক অনেক বছর আগের কথা বলছি। নিয়ম কি এখন কেউ ভাঙছে রে? আমি তো দেখি নিয়ম ভাঙতে দেখি না।
শোনো, আমার কাছে মনে হয় না। একজন লতিফুল ইসলাম শিবলির তৈরির জন্য 90-এর মানে 90-এর রাজনৈতিক এই মানে দামামা এটা দরকার ছিল। 90-এর স্বৈরাচারের চেয়ে বড় স্বৈরাচার এখন বাংলাদেশে বসে আছে, আওয়ামী স্বৈরাচার, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার। কিছু তো হচ্ছে না, কোথাও তো কোনো নিয়ম ভাঙার কোনো নিয়ম তৈরি হচ্ছে না। তো এই জন্য বলছে যে দ্রোহ হচ্ছে না আসলে, মানে চোখে পড়ছে না। হোয়াট এভার, তাইলে আপনার কেন মনে হয় যে ধরেন আবার মামলা টামলা খেয়ে যাবো, অন্য কথা বলো। না শুধু আপনি মামলা খাইলে আমরা হচ্ছে ইমন সুমন দুইজন মিলেই মামলা খাবো আবার। মানে হচ্ছে আসলে আসলে সময়টা আটকায় গেছে পুরো, মানে ওই যে আপনার যেমন আমরা কিছুই বাংতে পারতেছি না, বুঝলেন না? কিছুই আমরা মিউজিকই ধরে না, আমি ছবি আঁকি, ইমনও ছবি আঁকে, আমরা সব জায়গায় একই অবস্থা দেখতেছি। রাজনৈতিক প্রেক্ষাপটে তুমি চিন্তা করো, আমাদের মানুষ ওভারঅল একটা কালচারাল ইয়া ছিল, পথনাটক হতো সবাই, ইভেন দ্য ব্যান্ডের গানেও তো, ব্যান্ডের গানেও রাজাকারের তালিকাছে এটা গানে তো প্রথম নোভা নিয়ে আসছে। হ্যাঁ, নোভা ব্যান্ড। আমরা এই মাকসুদ ভাইয়ের গানগুলা আমরা এলআরবি ফিলিংস এর অনেক গান আছে, এগুলো বিপ্লবী বিদ্রোহী অনেক গান ছিল, মানে গানে গানে একটা বিশাল মানে চেঞ্জেস ছিল, মানে রেভুলেশন ছিল সেটা। কারণ হচ্ছে যে ওই গান শোনার পর থেকে হিন্দি গান শোনা বন্ধ হয়ে গেল, ইংরেজি গান শোনা বন্ধ হয়ে গেল, বাংলার জয় জয়কার, বাংলা রেভুলেশন, ইট ওয়াজ অ্যাবসলিউটলি বাংলা রিনেসান্স ছিল গানের দিক দিয়ে। এবং ঈদ মানেই কিন্তু হচ্ছে তখন মানে নতুন জামা কাপড় কেনার পাশাপাশি যেটা ছিল হচ্ছে নতুন অ্যালবাম কেনা, ক্যাসেট করতে যাও, হ্যাঁ অ্যালবাম কেনা। মানে একটা ঈদে একজনের কাছে একটা অ্যালবাম কিনবে না, এটা হইতেই পারে না। মানে এরকম একটা 35 টাকা বা 35 টাকা ছিল মূলত, 35 টাকা দিয়ে ধরেন বাজেটই থাকতো আলাদা, কাপড়ের সাথে সাথে ধরেন অ্যালবাম কিনতে হবে, আর অডিও দোকানের পোস্টার লাগানো হয়েছে নতুন, পত্রিকায় খুঁজা নতুন অ্যালবাম, হ্যাঁ নতুন অ্যালবাম কি বের হইলো পত্রিকায় ডিটেল, বুঝছেন? মানে ওই সময়ের অনুভূতি, আমরা এখন গান তো হয় হাজার হাজার গান, আমার কাছে যে শুধু স্মৃতিচারণই করবা, আর কিছু করবা না। আমরা আপনার ওই যে মাঝে মাঝে যে আপনার খালি গলায় এই স্মৃতিচারণ করতে যা তো আমারে বুড়া বানায় ফেলতেছে, আমি তো বুড়া হইতে চাই না। না আপনি তো বুড়া না, আমরাও বুড়া না, আমরা ওই যে একই বয়সে আটকায় থাকতে চাই, মানে 90 থাকতে চাই আসলে। একজন লিখেছে দেখেন যে 2007 সালে এই অ্যালবামটি খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিলাম, নেট ঘাটাঘাটি করে কোথাও পাইনি অ্যালবাম, তারপর অনলাইন নিউজ পেপারে জানতে পারি যে এক যুগ পরে দেখা মিলেছে সেই অভিমানী লতিফুল ইসলাম ভাইয়ের, তারপর ফেসবুক খুঁজে 2017 সালে পাই। ভাইয়া মাঝের একটা সময় আপনি একবারে নিখুঁত ছিলেন বলতে গেলে, হ্যাঁ মাঝের একটা সময় ধরেন 90s এর পরে একটা সময় হঠাৎ আপনি গায়েব হয়ে গেলেন পুরো, মানে সবকিছু থেকে। মানে এই সময়ের আসলে কারণটা কি আসলে আপনার হঠাৎ নাই হয়ে যাওয়া, মানে সবকিছু থেকে সরে যাওয়া? আপনি একজন মডেল ছিলেন একজন, হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ বলো, আগে তুমি প্রশ্নটা করো। আপনি মডেল ছিলেন, মডেল সেঞ্চুরি দ্য ম্যান অফ ইউর ড্রিম, একটা লম্বা চুলের ছেলে হেঁটে আসতেছে মানে দূর থেকে, বাচ্চু ভাইয়ের গলা শুনো তো, সেঞ্চুরি দ্য ম্যান অফ ইউর ড্রিম, এই একটাও এখনো আমাদের মাথায় গেঁথে আছে। তারপর আপনার রাজকুমারী নাটক, একটা ফুটবল ছুটে যাচ্ছে, মানে এই যে দৃশ্যগুলা, এগুলো তো আমাদের মাথায় গেঁথে আছে। ও তো অনেক সময় চলে গেছে। আপনি মেকিং এও বসছিলেন, অভিনয়ে আপনি ওই দৃশ্যগুলো আবার আছে, বেহালা বাজাচ্ছে একজন রাজকুমার একটা গুহার ভিতরে, মানে ওই ফিলগুলা, মানে এর মধ্যে হঠাৎ আপনি নাই হয়ে গেলেন। আমি আমার একদম সময় জানি না এটা, মানে আমি আমার একদম পিক টাইমটাই যখন আমার ওই যে মানে হয় না, মানে মানে যখন আমার ক্রিমটা খাওয়ার সময় আর কি, দুধ চাল দিয়ে যখন ক্রিমটা আমার খাওয়ার সময়, তখন আমার জীবনে সব জায়গায় এরকম। আমি যখন পলিটিক্স করতাম, যখন আমার একদম তুঙ্গে, আমার পলিটিক্যাল ইয়াতে যখন আমি তুঙ্গে, তখন আমার বলছি না এই ডাটি পলিটিক্স এর মধ্যে আর নাই আমি, দেন আই জাস্ট কুইট। তারপরে আমার যখন মানে গানের ইয়াতে আসলাম, গান বলো নাটক বলো, মঞ্চ নাটকে যখন করলাম, মঞ্চ নাটক 3-4 বছর চুটায় আমি মঞ্চে কাজ করলাম, মঞ্চে অভিনয় করলাম, মঞ্চের উপর ডিপ্লোমা, অ্যাক্টিং এর উপর ডিপ্লোমা করলাম। একসময় মনে হলো মঞ্চে এত স্লো, এই মানে এখানে আমার মতো এই বুনো ঘোড়ারে মানে এখানে পোষাবে না আমার, মানে অনেক ধীরে ধীরে
কাজ হয় অনেকই, আমার মানে মঞ্চ এরকমই, কিন্তু ইয়া হতো না। তো মডেলিং এর ব্যাপারটা ছিল আসলে অনেকটা ইয়ার মতো, অনেকটা ওই সিনেমার গল্পের মতো ছিল। আমি একদিন নিউ মার্কেটে ঘুরছি, পিছন থেকে একজন এক থাবা দিয়ে বলে, এই ছেলে তুই মডেলিং করবে, ব্যাপারটা এরকম আর কি। ও ছিল একজন এজেন্ট, ওই বিজ্ঞাপন সংস্থার এজেন্ট আর কি। তা আমার তখন তো ওই মানে ঝুটি বাঁধা চুল, ওই জিন্স, ছেঁড়া জিন্স, মানে তারপর আমি তখন জিম করি, ইয়াতে ইউনিভার্সিটি জিমে তখন জিম করি, সবকিছু মিলিয়ে তার চোখে হয়তো এরকম করে লাগছে। পরে সেঞ্চুরি ফেব্রিক্স একটা মডেল হান করেছিল ওই বছর, তো ওই এজেন্সি আমার ছবিটা ওখানে ওরা দিয়েছিল আর কি। 25,000 ছেলে মেয়ের মধ্যে একজনকে চুজ করেছিল তখন, তো ইট ওয়াজ মি। তো ব্যাপারটা এরকম ছিল আর কি। তো ওই সময় মডেলিং একটা ক্রেজ ছিল, দেন করলাম একদম মানে ঠিক যেমনটি ওই সময়ের জন্য যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি ছিল। ওটা মেকিং টেকিংও খুব মানে মানে ওয়েস্টার্নাইজ একটা মেকিং ছিল, মানে তখন অনেকে এটাকে ভাবতো, ইভেন তো অনেকে আমাকে মডেল হিসেবে ভাবতো, এবং ওই সময় আমাকে বাংলাদেশের মডেলও মনে করতো না অনেকে। আমার মানে ওই সেঞ্চুরিতে যা বলতো এটা কোন দেশি মডেল, মানে ভাবতো যে ইন্ডিয়ান কেউ আর কি। তো মডেলিং করলাম, তারপরে টিভিতে নাটক করলাম, শমী কায়সার ছিল আমার, আমার নাটকটা আমারই লেখা ছিল। ওই অভিনয়ের ব্যাপারটাও ওরকম ছিল আর কি, যে নাটকের স্ক্রিপ্টটা লেখার পর স্ক্রিপ্টে ক্যারেক্টারের মতো পরিচালক আর কাউকে খুঁজে পাচ্ছে না। এই ক্যারেক্টার মানে আমি যেরকম ক্যারেক্টার লিখেছি, ওই ক্যারেক্টারাইজেশনটা যেভাবে করেছি, মানে ওইরকম ক্যারেক্টারের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইরকম পেশিয়ালা, তো ওইরকম মানে তো ফাইনালি। ভাই আমি হচ্ছে আরেকজনকে যুক্ত করব। ওই যে আপনি বলতেছেন যে হচ্ছে শুধু কি আমরা হচ্ছে, আপনি তো বুড়া হইতে চান না, আমরা আরেকজনকে যুক্ত করব। যে একটা অনুষ্ঠানে আপনাকে কবিতা শোনাতে গিয়ে ব্যর্থ হয়েছিল, আপনার মনে আছে কিনা, মাইকে সাউন্ড পাচ্ছিল না, আমরা তাকে আজকে যুক্ত করব। সে আপনাকে আপনার লেখা কবিতা শোনাবে। তো আগে তাকে নাকি চিনু ভাই, চিনু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? গলা আমার খুবই পছন্দ। কেমন আছেন অব্র ভাই? আলহামদুলিল্লাহ। জীবন ভাই কেমন আছেন? জীবন ভাই কেমন আছেন? জিবলু ভাই, ইমন আমার বন্ধু মানুষ, তো আপনি আসবেন বলে তার সাথে একটু লাইন ঘাট করে আপনার সাথে দেখা করার জন্য হাজির হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু সি ইউ ব্রো। থ্যাংক ইউ জিবলু ভাই। আমাদের এই জীবনে মানে সামনে দেখা হবে না, আমরা এরকম না কি বলেন জিবলু ভাই, এইভাবে ভার্চুয়ালি খালি দেখা হইতে থাকবে। এনিওয়ে, না অবশ্যই আমরা এটা অব্র কবিতা বলবে আজকে। হ্যাঁ, ওই যে ওই কবিতা হচ্ছে প্যারিসের চিঠি, যেটা শোনাতে গিয়ে হচ্ছে মানে আমার তো ওইটা মনে আছে, ওইটা তো মনে আছে, আমি ওই অনুষ্ঠানে ছিলাম আর কি। আপনি গ্রুপ 94 এ, আপনার হচ্ছে ক্লাব 94 এ যে অনুষ্ঠানটা করেছিলাম আমি ছিলাম। সো আমার মনে হয়েছে যে এইবার একটা পাওয়া গেছে আপনাকে ভাগ মতো, কারণ টং এর আলাপ তো, ওই টং দোকানে ধরেন যে টেস্ট, হ্যাঁ আপনি হচ্ছে বলতেছেন যে আপনি বুড়া হয়ে যাচ্ছেন, আপনি বুড়া হইতে চান না। আমরা এই জন্য টঙের আলাপে বসছি, টঙের আলাপে। না, শিবলি ভাইয়ের তো বুড়া হওয়ার কোনো চান্স নাই। আমি তো বলছি যে শিবলি ভাই তো বুড়া হবে না কোনোদিন। ইনশাআল্লাহ দোয়া করো আমরা কেউ যেন বুড়া না হয়। সবাই তোমরা ফিটনেস ফ্রিক হয়ে যাও, বুঝছো? ফিটনেস ফ্রিক না হলে বুড়া হয়ে যাবা। না সেটাই শিবলি ভাই ঠিকই বলছেন। কারণ এখন সবার একটাই সমস্যা, সবার এই যে ফিটনেস নিয়ে, যে ডায়াবেটিস কি সব, মানে তারপরে এই যে এখন এই কোভিডে তো মেইন এফেক্টেড তারাই হচ্ছে যারা মানে আসলে ফিজিক্যাল মুভমেন্ট যারা একটু কম করছে, এরকম লোকজন আসলে বেশি এফেক্টেড হচ্ছে। সুতরাং এখন আর চুপচাপ ঘরে লেজি থাকার আসলে আর উপায় নেই। বেঁচে থাকতে হলে তোমাকে ফিটনেসের দিকে মনোযোগ দিতেই হবে। মানে আমি এটা সবার উদ্দেশ্যেই বলছি আসলে। আমাকে যদি দেখে যদি তোমাদের ইয়াং সত্যি মনে হয়, তাহলে এটার মূল কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ, যে এটার মূল কারণ হচ্ছে যে আমি ফিটনেস ফ্রিক। আমি এখনো
জিমে যায় লোহা লক্ষ্য ধাম ধুম করে লোহা লক্ষ্যের আওয়াজ না পেলে আমার মজা লাগে না। তো আমাদের কিন্তু বন্ধু এখন আমরা আমাদের বন্ধু এখন লতা বলতেছে যে বন্ধু তুমি শিবলি ভাইয়ের একটা কবিতা আবৃত্তি করো। আর লতার বাসা মনে হয় শিবলি ভাইয়ের বাসার পাশে। তো আমি যখন হচ্ছে ও উত্তরা, রাত হ্যাঁ 12টায়, উত্তরা। হ্যাঁ রাত 12টায় হচ্ছে অনুষ্ঠান করলাম, তো তখন বলে যে নাস্তা দিতে হবে, সকালের নাস্তা। তো ওই রিস্কটা নিতে পারিনি, এই জন্য আপনারা হাত পা ধরে বললাম যে এরকম এত লোককে আমি নাস্তা টাস্তা দিতে পারবো না, আপনি একটু আগে আসছেন। সুমনরে বললাম যে দেখো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় কিনা। Nice, এবং okay, প্রচুর nice, okay. প্রচুর লোক এবং প্রচুর Nice, আপনার okay, না, ঠিকই আছে। দেখছে, কিন্তু এখন প্রচুর কমেন্টও আসছে, আপনি যদি দেখেন প্যানেলে, কিন্তু আমরা ওই কমেন্ট গুলো নিতে পারতেছি না, কারণ হচ্ছে আড্ডার যে মুডটা ওইটা হয়তো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ, বলে। মুডটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রিপ্লাই সেই দিতে কারণে গেলে কিন্তু আমরা ঝামেলা হয়ে যায়। প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ হচ্ছে আমরা আসলে শিবলি ভাইকে ধরছি হচ্ছে টং দোকানে মানুষ যা খুশি তাই বলে। এর আগে শিবলি ভাই হয়তো নানান ধরনের অনুষ্ঠানে ছিল, সেখানে হয়তো খুব ভারী ভারী কোশ্চেন করা হয়েছে, আপনার এই সেই করা হয়েছে বা ফর্মাল। আমরা বসছি হচ্ছে শিবলি ভাই, আজকে শিবলি ভাইয়ের যা খুশি তাই বলবে, আমরা হচ্ছে টং দোকানের পরিবেশে বলছি, মানে আমাদের কোনো প্রশ্ন নাই, শিবলি ভাই যত যত কিছু আছে শিবলি ভাই তো যা খুশি, সেন্সর আনসেন্সর কোনো অসুবিধা নাই। আমার ভারী ভারী কোশ্চেন করে লাভ নেই, আমি ভারী ভারী কোশ্চেনের খুব মানে হালকা হালকা উত্তর দিই আর কি। আচ্ছা, কবিতা শুনি, কবিতা শুনি। হ্যাঁ, আমরা কবিতাটা শুনে ফেলি। হ্যাঁ শুনে ফেলি নিশ্চয়ই নাকি? শিবলি ভাই, মানে হ্যাঁ শিবলি ভাই, এইটার একটা কবিতার একটা ইতিহাস আছে, আমার জীবনের একটা ইতিহাস আছে। এইটার বহু বছর আগে আমি একটা ক্যাসেটে শুনেছিলাম। তখন তো এত সুবিধা ছিল না, ক্যাসেটে কার কবিতা মনে পড়ে না, কে পড়েছিলেন মনে পড়ে না। তো তখন ওই কবিতাটা আমি শুনে শুনে হাতে লিখেছিলাম। লিখে আমার জীবনের প্রথম প্রথম কবিতা পড়া, এবং একটা ক্যাসেটেই আমি তখন একটা রেকর্ড করেছিলাম, সেটাও এই কবিতাটাই ছিল। এবং বিশ্ববিদ্যালয় জীবনে এটা প্রচুর বহুবার আমি এটা কবিতাটা পড়েছি শিবলি ভাই। সেই জন্য এই কবিতার সাথে এবং আপনার সাথে আমার আসলে সম্পর্কটা বহুদিনের, যদিও আপনার সাথে আমার সরাসরি দেখা হয়নি। শিবলি ভাইয়ের অনুমতি নিয়ে আমি পড়ছি শিবলি ভাইয়ের লেখা আমার বিশ্ববিখ্যাত কখনোই আমার অনুমতি কখনোই চাইতে হবে না, এটা তোমার কবিতা। আপনি যেখানে কখনোই আমার অনুমতি লাগবে না তোমার, ফরএভার এটা তোমার। আজকে দিয়ে দিলাম, যাও। এটা রেকর্ড করে ইমন একটু রেকর্ড করে রাখো ভাই। হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে। পড়ছি শিবলি ভাইয়ের প্যারিসের চিঠি। প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। খামের উপরে নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা। ঠিকানা পেলে কিভাবে লেখনি? কতদিন পরে ঢাকার চিঠি, তাও তোমার লেখা। ভাবতে পারো আমার অবস্থা। গতকাল প্যারিসে ঝরেছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে, আনতে পারিনি। এই প্রথম অনেকটা সময় ধরে ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ। তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের শয্যা। আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী। মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ডফোন। শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে। টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত। বদলে যাওয়া কষ্টের অপর নাম স্মৃতি, তাই নিয়েই বুঝি মেতে আছো। এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস। বালির বাঁধের মতো ভেঙে গেল পূর্ব ইউরোপ, নদীর পাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর। ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন। ইউরোপের মানচিত্র রুটি হয়ে গেছে, খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও। স্বাধীনতা মানেই যেন উদরপূর্তি। তুমি লিখেছ, তোমাকে ভুলে গেছি কিনা। প্রিয় আকাশী, আমি জেনে গেছি
এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা, স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটাই কাটিয়েছি বোহেমিয়ানদের মতো ঘুরে ঘুরে। মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউক্যাসেল নেপোলি থেকে বুখারেস্ট মেসিডোনিয়া, নর্থ সি থেকে মেডিটেরিয়ান কিংবা ব্ল্যাক সি, তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে। ফ্র্যাঙ্কফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে। ফ্লোরেন্সে মিকেলঅ্যাঞ্জেলোর ডেভিড, রোমে পিয়েতা, আর সিস্টাইন চ্যাপেলে লাস্ট জাজমেন্টের মতো মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে। সিসিলের কার্নিভেলে, এথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে। পালারমোর সৈকতে কিংবা ভিয়েনার তারাজলা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে তোমার প্রিয় কবির কবিতা। আন্ডার দ্য ওয়াইড অ্যান্ড স্টারি স্কাই, dig my grave and let me lie. Glad did I live and gladly die, and I laid me down with a will. সুইজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি সে তুমি। ভ্যাটিকানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলায় কি বলেছিলাম জানো? তুমি আমার আকাশই হবে। ভুলতে পারিনি আমি, শত চেষ্টা করেও পারিনি। আর কেউ না জানুক, অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস। তুমি জানতে চেয়েছো প্যারিসের কথা। সত্যি বলতে কি, প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ। সঙ্গীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি। কনসার্টে যতবার মোজার্ট আর বিটোফেন শুনেছি, ততবারই যেন চিরদুখী পাগল ভিনসেন্ট ভ্যান গগের কথা মনে পড়েছে। সমস্ত প্যারিসের রাস্তায়, গ্যালারিতে, ফেস্টিভ্যালে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট। তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে প্যারিসে। প্যারিসেই জিমের কবর। অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য, কষ্টই প্যারিসের ঐশ্বর্য। আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ ভীষণ একা মনে হয়। এলোমেলো পড়ে আছি শিল্প সাহিত্যের এই যাগযজ্ঞে। তীব্র শীতের জন্য শ্বাসকষ্টটা ভোগায় মাঝে মাঝে। এই তো সেদিন আবার বদলালাম চশমার কাচ। প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে। তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু। বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ। তুমি অনিন্দ সুন্দর হয়ে ওঠো তোমার সৃষ্টিতে। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো প্রিয় আকাশী। শিবলি ভাই, কি বলবো আপনাকে? মানে এই কবিতা একজন লিখতে পারে, মানে কি বলবো? অসাধারণ ভাই, ভালো লাগে অসাধারণ। ভাই, আরেকটু পড়তে ভাই, আরেকটু পড়তে। মানে অব্র ভাই এবার জিম বানায় দিচ্ছে পুরা। I love your voice, man. I Thank you, love your thank you. recitation. I love your voice. তাহলে কবিতা দিয়ে এটা আমার ভুল জন্য- করেননি শিবলি ভাই? দিয়ে ভুল করেননি তাইলে? হ্যাঁ? কবিতা দিয়ে হ্যাঁ, ভুল করেননি আর কি, মানে আপনার হচ্ছে মানে ওহ, না, না, শর্টকাটে কবিতাটা পড়ছে আর কি। একদম একদম একদম। ওরে আমি প্রথম চিনছি ফাদি আবু সালাহ নামে এক যে ফিলিস্তিনি, হ্যাঁ, এক ফিলিস্তিনি ওই যে পাহাইন এক ওই যে ইন্তেফাদা করতে যে যাকে ইন্তেফাদা, ইসরায়েলিরা গুলি করে মারে, আমি তার নিয়ে একটা কবিতা লিখলাম ওই দিনই। ওই কবিতাটা প্রথম অভ্র পড়েছিল। অদ্ভুত, আমি এত খুশি হয়েছিলাম অভ্রর ওই রিসাইটেশন আমি দেখার পর বা শোনার পর। মানে ইট ওয়াজ গ্রেট। থ্যাংক ইউ সো মাচ অভ্র। আমি আমার এই আবৃত্তির যোগ্য কবিতাগুলোর একটা ফাইল করেছি। আমি কি তোমাকে আমি পেয়েছি শিবলি ভাই, আমি এটা পেয়েছি। তুমি ওখান থেকে আবৃত্তি করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আবৃত্তি করো যেটা তোমার পছন্দ হয়। হ্যাঁ নিশ্চয়ই। এবং এই দর্শকরা কিন্তু দেখেন বলতেছে আর কি
এই কবিতা পড়ার পরেই প্রেমে পড়েছিলাম শিবলি ভাইয়ের। আমার প্রথম প্রেম শিবলি ভাই, Love you, ভালোবাসা man. অবিরাম প্রিয়, Love you, man. Love you. অসাধারণ I love you. ভাই। Love you. মানে you. প্রত্যেকে কমেন্ট করতেছে, আমি আসলে কমেন্টের দিকে তাকাতে পারতেছি না, কারণ আপনি আছেন তো আপনার দিকে তাকায় আছি, আমি আজকে কমেন্টের দিকে তাকাচ্ছি না আর কি। রিমন, এখানে আমি কমেন্টে দেখতে পাচ্ছি এখানে আরেকজন প্রিয় মানুষ আছেন এবং আবৃত্তি শিল্পী তাহসিন রেজা। উনি কিন্তু ও, আমাদের তাহসিন বড় আছে, ভাই। হ্যাঁ। হ্যাঁ, তাহসিন ভাই তাহসিন আছেন। আমাদের বন্ধু, হ্যাঁ। হ্যাঁ, তাহসিন ভাই আছেন। তাহসিন ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য খুব ভালো ধন্যবাদ। আবৃত্তি করে তাহসিন। এবং আমার মনে হয় কি, মানে আরো শিবলি ভাইয়ের সাথে কথা বলে ওই কবিতাটাও কিন্তু অভ্র খুবই চমৎকার, যেটা হচ্ছে উনি 1990 সালের 6 ডিসেম্বর লিখেছিলেন। অভিমান অভিমান অভিমান, হ্যাঁ। অভিমান 6 ডিসেম্বর রাত্রে বেলা উনি লেখে, মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মানে এরশাদ যেদিন পতন হয় ওই রাতে, হ্যাঁ, ওই রাতে। ওইটাও আমার মনে হয় যে এই ফাঁকে শোনা উচিত, কিন্তু তার আগে হচ্ছে আমাদের কথা শোনা ওই উচিত শিবলি কবিতাটা ভাইয়ের কিছু। ওই কবিতাটা আমি উৎসর্গ করছিলাম ওই গোলাম ফারুক অভি ছিল হচ্ছে ওই সময় ছাত্র দলের খুব মানে দুর্দান্ত ছাত্র নেতা গোলাম ফারুক অভি। আপনার সাথে পরবর্তী হ্যাঁ, আমার আপনার সাথে সাথে খুব পরিচয় ভালো ছিল? ইয়া ছিল, আচ্ছা, খুব আচ্ছা, ভালো আচ্ছা। সম্পর্ক ছিল আমার সাথে। আচ্ছা। যদিও গোলাম ফারুক অভি তখন উনি আমাদের সিনিয়র, মানে আচ্ছা। বিট সিনিয়র আর কি। তো আমি পরবর্তীতে আবার ওই উৎসর্গ থেকে এটা সরাই ফেলি, কারণ অভির পরে সেই ছাত্র নেতা সে থাকেনি, পরে সে একদম টিপিক্যাল গুন্ডা হয়ে যায় আর কি। তো এটা খুব দুঃখজনক ছিল, মানে হি ওয়াজ লাইক অভি নিরু, ওরা তখন মানে ছাত্র আন্দোলনে ছাত্র নেতাদের হিরো ছিল, মানে সবাই ওরকম হতে চাইতো। কিন্তু 90-এর ওই মানে একটা সময়ের পরে সে ওরা ওদের সেই ফেমটারে খুব মিসইউজ করছে। তো যার ফলে আমি ওই কবিতার উৎসর্গপত্র থেকে পরের এডিশনে আমি অভির নাম কেটে দিই। যাই হোক, ওইটাও একটা অভিমান। না, এই সময় ওনাদের নাম তো আমরা পরেও আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ওটা শুনেছি আমাদের বিভিন্ন অনেকদিন পর্যন্ত সংগ্রামে অনেকদিন পর্যন্ত একটা মার্ডার ওই যে এক মডেল মেরে মার্ডার টাডার করে সে তিন্নি তিনি মার্ডারের সাথে তার নাম জড়ায় আছে আর কি। তো যাই হোক, পরে সে বাংলাদেশ ছেড়ে চলে যায়, পালায়, ইয়াতে কানাডায় আছে মনে হয় সম্ভবত, হোয়াট এভার, লিভ ইট। না, তবে শিবলি ভাই মানে হ্যাঁ, জি সুমন ভাই প্লিজ। অব্র বলো। হ্যাঁ শিবলি ভাই, আচ্ছা অব্র ভাই বলেন। না, আমি শিবলি ভাই আপনার ওই 90-এর সময়কার ওই জীবন মানে, এবং সেই সময়কার আপনার তার পরবর্তীতে আপনার যে এই কবিতা, তারপরে আপনার গান, এই সবগুলোর মানে পুরোটা মিলিয়ে আপনাকে একটা ফুল প্যাকেজ মনে হয় যে কোনো অদ্ভুত একটা কারণে। হ্যাঁ, এইরকম একটা প্যাকেজ বাংলাদেশে এরকম আছেন। আমি শুরুতে আমি বলতেছিলাম এই কথাটাই, যে ওরা বলতেছিল এখন কেউ নিয়ম ভাঙে না। তা আমরা তো আমাদের পুরো জীবন দেখো, 90s-এ আমার নামে 8টা মামলা, একটা অ্যাটেম্পট টু মার্ডারের মামলা, মানে সন্ত্রাসের মামলা। মানে আমি যদি ওই মামলাগুলো যদি মানে সঠিকভাবে ওগুলো যদি হইতো, মানে ওগুলো যদি প্রসিড করতো, কেউ যদি চাইতো, তাহলে আমরা এখন যাবজ্জীবন জেলে থাকার কথা আমার এতদিনে। আমি যেই কথাটা বলার চেষ্টা করছি যে এগুলো কেন করেছিলাম, আমাদের মাথায় তখন ছিল যে একটা স্বৈরা শাসক দেশে ডেমোক্রেসি নাই, মানুষের তখনই আমরা চিন্তা করতাম বাক স্বাধীনতা নাই, এইসব চিন্তা করতাম। আজকে তো মনে হয় আজকের প্রেক্ষাপটে তো মনে হয় এরশাদ শিশু ছিল, মানে এরশাদ স্বৈরাচার আওয়ামী স্বৈরাচারের কাছে শিশু ছিল। তো যাই হোক, টোটালটাই তো, যে দ্রোহের কথা তোমরা বলছো, যে বিরহের কথা বলছো, যে অভিমানের কথা বলছো, এগুলো সবকিছু যে প্যাকেজটা ওই কারণেই ছিল যে আমরা তখন ফ্রন্ট ফাইটার ছিলাম, দেশ নিয়ে ভাবতাম ওইভাবে। আমরা মুক্তিযুদ্ধের সময় থাকলে হয়তো মুক্তিযোদ্ধা হইতাম, 90-তে এসে আমরা রাজপথে ফাইট করছি। তো এখন মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে যে একটা দেশ এই একবার মুক্তিযুদ্ধ, একবার স্বৈরাচার বিরোধী আন্দোলন, আবার এই যে দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার, এগুলা নিয়ে উই আর টায়ার্ড। আমরা দেশ গঠন হবে কবে, দেশের কখন মানুষ সৃজনশীল চিন্তা করবে কবে? আজকের এই 50 বছর পর বয়সেও আমার একটা স্ট্যাটাস লিখতে যে আমার চিন্তা করতে, আল্লাহ, এই স্ট্যাটাস লিখতে না জানি আমার 57 ধারায় ডিজিটাল একটা আমার বোধহয় নাম মামলা হয়ে যায়। মানে আমার কলমকে শৃঙ্খলিত করা হয়েছে, মানে আমি এখন চাইলেই যা ইচ্ছা তা লিখতে পারছি না, আমার মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই। তো
তো এগুলো এখনকার জেনারেশন আমি জানি না ওরা কিভাবে ফিল করছে। তা আমরা এইভাবে এইসবের ভিতর দিয়ে গেছি অব্র, তো যার ফলে যা কিছু করেছি সবকিছুর ভিতরেই এগুলা ওই চাপা প্রেমের গান হলেও আমি কষ্ট পেতে ভালোবাসি তোমার কাছে ছুটে আসি, এটার মধ্যেও দ্রোহ আছে। মানে এটা মানে এই না আমি তোমার কাছে আসলে খুব মানে নতজানু হয়ে তোমার প্রেম ভিক্ষা যাচ্ছি বা তোমার কাছে না, আমি তুমি যে পেইনটা দিতে চাও আমি সেটাই পছন্দ করি। আমি তোমার মুখের হাসি পছন্দ করি না, আমি তুমি আমাকে যে ভালোবাসা দিবা ওইটা পছন্দ করি না, মানে অপলক তাকিয়ে থাকাও পছন্দ করি না, মানে সেই মুগ্ধ দৃষ্টিও পছন্দ করি না। আমি কি চাই, তুমি আমাকে যে পেইনটা দিবা আমি ওইটারে ভালোবাসি। সো সবকিছুর মধ্যে একটা আমরা যে বললাম না প্যাকেজ, বিকজ অফ দ্যাট আমরা পুরো দেশটাকে নিয়ে আমরা এইভাবে চিন্তা করতাম তখন। তার ফলে আমাদের ওই আগুনটা ওই দ্রোহটা সবকিছুর মধ্যে কোনো না কোনো ভাবে ফাঁক ফোকর দিয়ে বেরোয় যেত। তো প্যাকেজ বলা তো ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ মানে হচ্ছে পরিপূর্ণ প্যাকেজ, যে আপনি আমার মনে হয় যে এমন কোনো শাখা নাই যেই শাখায় আপনি বিচরণ করেননি। হ্যাঁ খালি নাচি নেই আর কি, খালি কিন্তু নাচাইছেন তো, নাচাইছেন তো, নাচাইছেন, হ্যাঁ নাচাইছেন। এটা ভালো বলেছো। আর আমার পেইন্টার সব চারুকলার ওই সময় সব পেইন্টার ফ্রেন্ড আছে, আমার পেইন্টিংটা অনেক মাতামাতি ছিল। স্পেশালি প্যারিসের চিঠি লেখার পিছনে আমার এই ইউরোপের আর্ট কালচার এইসব পড়তে পড়তেই আমার এই প্যারিসের চিঠির আইডিয়াটা তখন বেসিক্যালি মাথায় আসে। যে ইউরোপটা খুব ফ্যাসিনেটিং ছিল, এইবার ইউরো হিস্ট্রি স্পেশালি মানে আর্ট হিস্ট্রি এইগুলো খুব ফ্যাসিনেটিং ছিল। তো মানে এই সব কিছু মিলিয়ে শিবলি ভাই একটা বাংলা একাডেমি থেকে মনে হয় আপনি একটা গবেষণা করছিলেন বাংলাদেশের ব্যান্ড নিয়ে। হ্যাঁ, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত আন্দোলন নামে আমার একটা বই বেরিয়েছিল ওই সময়। বাংলা একাডেমিতে একটা তরুণ লেখক প্রকল্প নামে একটা প্রকল্প ছিল ওই সময়। ওই সময় বাংলাদেশে তখন প্রমিজিং যারা তরুণ রাইটার তাদেরকে ওরা ট্রেন আপ করতো, ওদের বই ছাপাইতো বাংলা একাডেমি থেকে, এবং এটা ওই পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে ইয়া করতে হয়। তা আমাকে যখন ইন্টারভিউতে গেলাম আমাকে দেখে এই যে প্রশ্ন করছিল যে কি করতে চাই, আমি বলছি আমি একটা ইতিহাস লিখতে চাই, ব্যান্ড মিউজিকের ইতিহাস লিখতে চাই। এটা শুনে সবাই খুব দেখবে এটা আবার মিউজিক নাকি, মানে তখন তো ব্যান্ড মিউজিককে বলা হয় অপসংস্কৃতি। হ্যাঁ ওই সময় একদম মানে ওই যে গাঞ্জুটি পোলাপান হিরঞ্চি পোলাপানের গান আর কি। হ্যাঁ ওই ব্যান্ড মিউজিকটা তখন ওদের মিউজিক, মানে আমাদের সিনিয়র জেনারেশনটা আমাদেরকে এইভাবে ভাবতো, বখাটেরা মানে নয়েজ ওরা এই মিউজিক গুলা করে। তো তাদের মধ্যে থেকে একজন যে বাংলা একাডেমির মতো এরকম কুলীন সমাজে যে বলছে যে সে ব্যান্ড মিউজিকের ইতিহাস লিখতে চায়, তো এটা খুব ওরা মোটামুটি ওই প্যানেলে যারা ছিল ওরা একটু মানে নড়ে চড়ে বসছিল আর কি। শুধু একটা লোক চেয়েছিল এই আমার এই কাজটা যাতে হয়, সেটা ছিল হচ্ছে কবি রফিক আজাদ। তো রফিক ভাই তখন একমাত্র উনিই বলেছিল না এটা তো খুব ভালো একটা আইডিয়া, নতুন কিছু হবে, তো করো। তো অনেকদিন পর আবার ওই আমি একদিন রফিক ভাইয়ের সাথে তখন আমার খুব খুব মানে মানে ভালো হয়ে রফিক ভাই আমার একদম নিজের ছেলের মতো করে দেখতো, কবি রফিক আজাদ। তা আমি একদিন বললাম, জিজ্ঞেস করলাম রফিক ভাই সবাই নেগেটিভ ছিল, আপনি সেদিন কেন রাজি হলেন বলেন তো? তোরে দেখে আমার নিজের ছেলের কথা মনে হয়েছিল, খালি এই কারণে আমি রাজি হয়েছি। তোরে দেখে আমার নিজের ছেলের কথা বলছি, আমার ছেলেটা যদি এসে এরকম করে কিছু করতে চাইতো আর সবাই যদি না বলতে কেমন লাগতো, তো আমি এই জন্য রাজি হয়েছিলাম। তো পরে ওই বইটা বেরোয়, তো ওইটা এখন একটা ভালো কাজ হয়েছে যে অ্যাটলিস্ট ব্যান্ড মিউজিক। তো আমি ওইটা ব্যান্ড মিউজিক বলতে শুধু ব্যান্ড মিউজিকই না, আমি আসলে সেই চর্চাপদ থেকে শুরু করছিলাম, বাংলা গানের আদি ইতিহাস থেকে কিভাবে গানের মানে বিবর্তনের ভিতর দিয়ে শেষ পর্যন্ত ব্যান্ড মিউজিকে এসে সেটা থাকে বাংলা গানের এরকম নয়েজি একটা মানে মানে মাধ্যম মানে ইন্ট্রোডিউস করে ন্যাশনের সামনে। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই অপসংস্কৃতি এখন সংস্কৃতি হয়ে গেছে। এখন সারা পৃথিবীতে জেমস ভাইকে মানে বাংলাদেশের মিউজিক যদি রিপ্রেজেন্ট করে ইন্টারন্যাশনালি, তো সেটা জেমস ভাই করে, না আয়ুব বাচ্চু করে, না মাইলস করে, অন্য কেউ কিন্তু করে না। বাংলাদেশের গানকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, একসময় রুনা লালা করতো কিন্তু তার সময় তো চলে গেছে, কিন্তু আজকে যদি বাংলা গানকে কেউ রিপ্রেজেন্ট করে, কারা করে? হ্যাঁ একজন আয়ুব বাচ্চু করে, না একজন জেমস করে, না মাইলস করে, এরাই তো। তার মানে কি? তার মানে যে তারা একটা এই অপসংস্কৃতিকে সংস্কৃতির অন্তর্গত মানে মানে অন্তর্ভুক্ত করে দিয়ে গেছে। এইটা একটা বড় অ্যাচিভমেন্ট।
এবং মানে ইমন যদি একটু হ্যাঁ, আমাকে অনুমতি দেয়, শিবলি ভাইকে আমি হ্যাঁ, একটা হ্যাঁ, ছোট্ট একটা করতে পারি। শিবলি ভাই, আপনার একটা ইন্টারভিউ আপনি বলেছিলেন, আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন বাংলা গান আপনারা যে সময় লিখেছেন, যে সময় করেছেন, এখন কি বাংলা গানের সেই একটু ভাটার টান চলছে কিনা? তখন আপনি একটা বলেছিলেন যে ভালো কবিতা ছাড়া ভালো গান হয় না। তো এটা এইটার এক্স্যাক্টলি। এইটা কি এখন আসলে বিষয়টা কি এরকম হয়ে গেছে যে ভালো কবিতা হচ্ছে না, সেই জন্য আমরা ভালো গান ওই সময়কার মতো গান পাচ্ছি না? বিষয়টা কি এরকম ঘটে চলেছে এখন? দেখো, এখনো ভালো কবিতা লেখা হচ্ছে, হয়তো ভালো কবিতা লেখা হচ্ছে, কিন্তু আমি যে জিনিসটার অভাব অনুভব করছি এখন, মানে আমি এটা সবসময় বলবো, বলেই যাব, সেটা হচ্ছে যে এখনকার কবিরা সময়কে ধরতে পারছে না। এখনকার সময়ের যেই এখনকার সময়ের যেই জ্বালা, এই আমরা যেই মানে এই যে গরম সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, যেই এই মানে যাতনার ভিতর দিয়ে যাচ্ছি, কোন কবি বলতো এই যাতনাটা, কোন কবির কবিতার ভিতর দিয়ে এই যাতনা বেরিয়ে আসছে? রফিক আজাদ ভাত দিয়ে হারামজাদা নইলে মানচিত্র খাবো, তো এরকম একটা রফিক আজাদকে তো আসতে হবে, তাই না? আমরা পাচ্ছি এরকম একটা কবিতা, কি পাচ্ছি? আমাদের কানে কিরকম একটা কবিতা আসতেছে, ভাত দিয়ে হারামজাদা নইলে মানচিত্র খাবো? কেউ কি বলতে পারতেছে এরকম করে? বলতে পারতেছে না। তো তাহলে সেটা মানে এরকম যদি মানে মূল জায়গাটা গানের বাণীর মধ্যেই যদি তোমার সেটা না থাকে, তাহলে ওই এখনো ফুল পাখি, এই নদী ঝর্ণা, তুমি যদি ওগুলা নিয়ে থাকো, প্রেমিকার মুখে গালের তিল, মুখের হাসি, ওগুলা নিয়ে যদি থাকো, এখন তো আগুন আগুন আগুন। যেমন কি শিবলি ভাই বের হয়ে গেল? হ্যাঁ, শিবলি ভাই মনে হয় বের হয়ে গেছে, কোনো একটা সমস্যা মনে হয় হয়েছে। ইয়ে করার চেষ্টা, ওনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, একটু তুমি করে দেখো। সুমন একটু নক করো। যাই হোক, ওই ওই যে মানে হলো, আমি ওইটা যেটা বলতেছিলাম আর কি, যে মানে ওই সময়ে আমাদের পছন্দের প্রায় মানে বেশিরভাগ গানেরই আর কি রচয়িতা হচ্ছে শিবলি ভাই। হ্যাঁ, তখন তো মানে আমাদের আমাদের মানে তোমার আমার সময়ের আর কি হুম, বিষয় হুম, বিশেষ করে যে মানে আমরা তো তখন আসলে ব্যান্ড গান শুনতে শুরু করেছি কেবল। হ্যাঁ, কেবল তো আসছে, আমরা শুনছি, নতুন নতুন গান বেশ শব্দ করে বাজে, আমরা তো এটাও শুনতেছি। তো তখনই তো এক ঝাঁক গান আসছে, যেগুলো গান মানে আমাদের একদম আমাদের সাথে মিশে গেল, আমাদের প্রজন্মের সাথে মিশে গেল, এবং হুম, সবগুলো গানই কিন্তু শিবলি ভাইয়ের। এবং হুম। দুর্ভাগ্য হলো এই কথাটা আমরা বহু বছর পরে জানছি যে এগুলোর পিছনে একজন মানুষ আছে যার নাম লতিফুল ইসলাম শিবলি। ওইটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম আর কি, ভয়ে বলতেছি না, যে আসলে ওই রকমও অভিমান আছে কিনা। যেমন যেমন আমার কিন্তু আরেকজন খুবই প্রিয় মানুষ আছে, যার নাম বললেই মানুষ মনে করে জ্যোতিষী, সেটা হচ্ছে কাউসার আহমেদ চৌধুরী। প্রথম আলো জ্যোতিষী। হ্যাঁ, মানে আমি যদি বলি কাউসার আহমেদ চৌধুরী, তাহলে মানুষ হ্যাঁ বলবে জ্যোতিষী। কিন্তু কাউসার আহমেদ চৌধুরীর যে গান, মানে যেমন হচ্ছে কি বলবো, ভাইয়া আপনি তো যেখানেই সীমান্ত আপনি তোমার, আবার আপনি আবার ইয়েতে করেন, ওই যে কপি লিঙ্ক, কপিতে ক্লিক করেন আবার। হ্যাঁ হ্যাঁ, আবার আসুন। মানে যেখানেই সীমান্ত তোমার এর মতো গান। যেখানে এবং সীমান্ত তোমার, রাইট। এবং হচ্ছে দেখা যাবে যে একটা সময় হচ্ছে লাকি একান্দ এবং কাউসার আহমেদ চৌধুরী দুইজন জুটি, মানে হচ্ছে এর গান লাগতেছে, উনি সুর দিচ্ছে। কিন্তু আমি যদি বলি কাউসার আহমেদ চৌধুরী, সবাই বলবে জ্যোতিষী। তো এই এই জিনিসটা হচ্ছে ইয়ে করে আর কি, যে যারা হচ্ছে গানের পেছনের, মানে আমার কিন্তু লিরিসিস্ট যারা, তাদের খুবই হিংসা লাগে যে কেমনে লেখে, মানে না সেটাই আমি আমি হ্যাঁ, একদম। মানে তখনও আমরা যখন ক্যাসেট শুনতাম, তখন তো আমাদের ওই যেটা অনেক সময় হতো যে ক্যাসেটটা নিয়ে তুমিও করেছো নিশ্চয়ই, সুমন ভাই করছে, যে ক্যাসেট নিয়ে ওইটাকে হ্যাঁ রেকর্ড করা আর কি, আর একটা কপি বানানো, যে হ্যাঁ বিষয়টা হ্যাঁ, ছিল, আর একটা কপি বানানো। প্রচুর করছি এগুলো। হ্যাঁ হ্যাঁ, তো ওই কপি আবার যে বানাইতে অ্যালবামের গিয়ে কভার পর্যন্ত, হ্যাঁ 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 হ্যাঁ, অ্যালবামের ওই কভার সরি, আমি পর্যন্ত আমি আঁকতাম, একটু রং করতাম কারা কাভারে। ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল না ভাই ঠিক আছে। সরি, হ্যাঁ আমার মানে বুঝলাম, আমার অ্যালবামের কাভারটাও ছবি আঁকতাম, হ্যাঁ হ্যাঁ, অ্যালবামের কাভারের উপরে কালার। এবং আমাকে কাভার গুলা ওইখানে কিন্তু ওই
হ্যাঁ পাচ্ছি। আমাকে- কাভার গুলোও হয়তো কিন্তু এখনকার বুক কাভারের মতো, মানে কাভার গুলাও কিন্তু ওরকম হচ্ছে ইয়া হইতো না আর কি, ওগুলাও করার চেষ্টা করা হয়তো অনেক আর্টিস্টিক। ঠিক। আচ্ছা শিবলি ভাই, আপনি একটু একটু গাইলে আমরা একটু শান্তি পাইতাম আর কি, খালি গলায়। সবাই তো খালি এই কথা সবাই বলতেছে, কিন্তু আমি তো অপেক্ষা করতেছে। ভয়ে বলতেছি না সবাই কিন্তু, আপনারে, কারণ না আমি ভয়টা না ঝেড়ে দিয়ে আমি বলতেছি আর কি ভাই, একটু গাইলে আর কি সবাই একটু শান্ত হতো আর কি। তুমি ছাড়া আমার আর ফেরার জায়গা কই, ফিরতে হবে সাগরের কাছে, তাই নদী হয়ে রই। তুমি ছাড়া আমার আর ফেরার জায়গা কই, ফিরতে হবে সাগরের কাছে, তাই নদী হয়ে রই। জানি সবাই ফিরে আসে, ফিরে আসার টানে হৃদয়টা মোর উথাল পাথাল, ফিরে আসার গানে। তুমি ছাড়া আমার আর ফেরার জায়গা কই, ফিরতে হবে সাগরের কাছে, তাই নদী হয়ে রই। অসাধারণ। এটা একটা আনরিলিজ ট্র্যাক, এটা সামনে করবো আর কি গানটা। হ্যাঁ এটা শুনি নেই, এই জন্য আরো ভালো লাগছে, হ্যাঁ, একবারে শোনার গান না আর কি। কিন্তু শিবলি ভাই সবাই কিন্তু চেনা গান শুনতে চায়, কিন্তু না না, চেনা গান মানে আমি বলতেছি যে আমার কিন্তু সবসময় হচ্ছে অচেনা গান শুনতে ভাল লাগে, যে না, আমার সমস্যা হচ্ছে কি আমার লিরিক মনে থাকে না, মানে আমি এখন মানে কোন একটা গান গাইতে চাইলে আমার একদম মানে এক মনেই থাকে না আমার মনে। একটা মানুষ যদি 500 হিট গান লেখে, তার পক্ষে লিরিক্স মনে রাখা কিভাবে সম্ভব? মানে আমি বলতে 500 গান না, 500 হিট গান। সেটাই মানে। আচ্ছা শিবলি ভাই, হ্যাঁ শিবলি ভাই, আমরা কিন্তু আপনার আরো নতুন নতুন গান আশা করি, যেমন আমরা ওই সময় 25 বছর 22 বছর আগে আপনার গান শুনছি, মাঝে একটা বিশাল ব্রেক, ওই গান এখনো আমরা শুনি। ইনশাআল্লাহ আমার মানে কিছু গান জমেছে, আবার আমি করবো এই গানগুলো, আমি করবো আস্তে ধীরে করবো কিছু, মানে খুব সুন্দর সুন্দর কিছু যেমন একটা গান করছিলেন সবুজ শার্ট, হ্যাঁ আমি সবুজ শার্ট একটা গান করছিলেন, ওটা এটাও একটা খুব ফিউশন চমৎকার টাইপের একটা ছিল, গান। অনেকটা ওই যে পিঙ্ক ফ্লয়েড, হ্যাঁ মানে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড বাই পিঙ্ক ফ্লয়েড, মানে পিঙ্ক ফ্লয়েডের মতো করে একটা কিছু করার চেষ্টা করেছিলাম আর কি। সবুজ শার্টটা ওরকম ছিল যে গান কবিতা মানে একদম মানে মেলবন্ধন আর কি, মানে কিছু কবিতার ভিতর দিয়ে হঠাৎ করে গান হবে, আবার কবিতা হয়ে উঠবে, ওরকম আর কি, মানে এক্সপেরিমেন্টাল ছিল। সুন্দর। তবে শিবলি ওটা ভাই কে শুনতে চাইলে ওটা আমার আপনি যতই অভিমান করেন, আমি বলতেছি আপনি যতই অভিমান করেন বা ইয়ে করেন, আমরা দেখাতে চাই যে হচ্ছে আসলে কিন্তু কাজ হয়, কাজ হয়। এই দেখেন এই কমেন্ট আপনি পড়েন যে আমি তখন খুব ছোট, প্রথম দেখলাম রাজকুমারী গান, শোনার পর থেকে আমার ঘোর কাটেনি কয়েকদিন, গানের ভালোবাসা শুরু করলাম তখন থেকেই। আমার বাড়ি কুষ্টিয়া হওয়াতে আমরা সবকিছুতে সহজে পেতাম না, অনেক কষ্ট করে জোগাড় করতে হতো উনার লেখা কিংবা সুর করা গান। আজও পাগলের মতো ভালোবাসি শিবলি ভাইকে, আমার অতি প্রিয় মানুষ, অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো এরকম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ও ওই যে ইউজার ও হাইড করে রাখছে কারণ নাম না না, ওইটা হচ্ছে নামটা হাইড করেনি আর কি, ওই গ্রুপ থেকে কেউ মেসেজ করলে তার নামটা দেখা যায় না, মানে ইয়ের কারণে একটা, বাট মানে প্রচুর, মানে আমি বলতেছি যে আপনি প্রচুর, ধরেন একজনকেও যদি বদলাতে পারেন সেটাও একটা কিন্তু পাওয়া, সেখানে কিন্তু আপনি অনেক মানুষকে বদলাইছেন, কেউ হয়তো জানে আপনি বদলাইছেন, কেউ হয়তো জানেও না আপনি বদলাইছেন, ব্যাপারটা বুঝছেন যে না। এই তো এরকম এইসব অনেক শুনতে পাই, মানে অনেক কানে আসে। তবে আমি এখন বেশি এনজয় করছি আমার উপন্যাসগুলার মানে। আচ্ছা উনার নামটা হচ্ছে জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর লিখছেন আর কি, জাহাঙ্গীর হোসেন। হ্যাঁ জাহাঙ্গীর হোসেন, থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর, আমি মোবাইল থেকে দেখতে মানে পাচ্ছি। এগুলো শুনলে খুবই মানে আবেগ আক্রান্ত হয়ে যায় আর কি, মানুষের এইসব ভালোবাসা, এগুলো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করি। আমি মানে আমাদের আপনি যেরকম হচ্ছে পরিবর্তন করতেছেন, আমাদের সূক্ষ্ম ইয়াটা হচ্ছে যে আপনাকে একটু আবেগের পেঁচে ফেলে নতুন কিছু
মানে আবার আপনি হচ্ছে আমাদেরকে এবং হ্যাঁ না না, আমার তো মানে মানে আমার তো মানে জার্নিটা থেমে নাই। আমি এখন, তোমরা ওই সময় 90s-এ গান নিয়ে যে উন্মাদনা ছিল, এখন আমি দেখছি আমার উপন্যাসগুলো না সেরকম হচ্ছে। মানে আমার দারবিশ, দখল, আসমান, রাখাল, এগুলোর আমি নতুন পাঠক তৈরি হচ্ছে, এবং মানে একদম আমারই পাঠক তৈরি হচ্ছে, মানে এরকম। আমি ওই তোমরা 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 ওটা দেখো নাই, আমি যখন মান্নান মিয়ার তিতাস মলম এই গানটা যখন লিখলাম, মান্নান মিয়ার তিতাস মলম, নাটোরের তেবাড়িয়া হাটে একটা বড় তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের নিচে এক ভদ্রলোক প্রতি রবিবারে মাইক দিয়ে এই তিতাস মলম বিক্রি করে, একদম রিয়েল লাইফ। মান্নান মিয়া অনেকদিন বেঁচে ছিল, এবং একটা সময় দলে দলে জেমস ভাইয়ের এই গান যখন পপুলার হয়ে গেল, দলে দলে মান্নান মিয়াকে দেখতে যেত। তো মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেই প্রত্যন্ত মানে অজপাড়াগার মান্নান মিয়ারে আমরা ঢাকার একদম মানে মূল মানে সংস্কৃতির মধ্যে নিয়ে এসে যখন ওকে বসানো হলো, সেই বসানোর প্রতিক্রিয়াটা দেখার জন্য আমি তখন আর্মি স্টেডিয়ামের প্রথম একটা কনসার্ট হয়েছিল ওই বছর, বাম্বার কনসার্ট, প্রথম 90s-এর মাঝামাঝি একটা সময় বাম্বার কনসার্ট হয়েছিল আর্মি স্টেডিয়াম, এবং আর্মি স্টেডিয়ামের জীবনের প্রথম কনসার্ট ছিল ওটা দিয়ে কনসার্ট শুরু হয়। আজকে যে সবাই আর্মি স্টেডিয়ামে কনসার্ট দেখতে যায়, ওই কনসার্টটা ছিল প্রথম কনসার্ট আর্মি স্টেডিয়ামে। তো ওই সময় ফিলিংস, জেমস ভাই উঠলো, উঠে আমি জানি জেমস ভাই মান্নান মিয়ার তিতাস মলম এই গানটা করবে। আমি তখন এইটার প্রতিক্রিয়া দেখার জন্য মানে আমি এটা ফিল করতে চাচ্ছিলাম, আমি স্টেজের কাছ থেকে আমি দূরে সরে যে একদম পিছনে গ্যালারিতে যে বসছি আর কি। তখন জেমস ভাই যখন শুরু করছে, প্রতি রবিবারে তেবাড়িয়ার হাটের তেঁতুল তলায় 25 বছর ধরে এক জায়গায় বসে মালিশে দিয়ে যায় সারাটা জীবন মান্নান মিয়ার তিতাস মলম। আমি দেখলাম 25,000 পোলাপানে একসাথে একদম হাত উঁচু করে মান্নান মিয়ার তিতাস মলম, থ্রিলিং। মানে আমি এটা খুব এনজয় করেছি এই জিনিসটা, যে এই যে এইসবকে। আচ্ছা, আমি কি প্রসঙ্গে বলতে যে কথাগুলো বলতেছিলাম যেন, আর কোনো দরকার নাই কোনো প্রসঙ্গের, আপনি বলেন। আপনি বলতে থাকেন, মানে ওই যে পিক করে নিয়ে আসা মানে সাবজেক্ট গুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন মনে পড়েছে মানে আমি মানে যে উন্মাদনা গুলা যে ক্রিয়েট করা মানে গানের ভিতর দিয়ে, আমি সেই মজাটা এখন আমার উপন্যাসে পাচ্ছি। আমার উপন্যাসে আমি এরকম শত শত পাঠক পাচ্ছি যারা বলেছে যে লতিফুল ইসলাম শিবলির উপন্যাস দিয়ে তার বই পড়া শুরু, মানে এটা মানে দারুণ। আমি নতুন পাঠক তৈরি করা, ওই ক্যাসেটে আর কনসার্টে যে মজাটা ফিলটা পাইতাম, এটা এখন আমি উপন্যাসের পাঠকের ভিতর থেকে পাচ্ছি। এবং স্পেশালি আমার আসমান উপন্যাসটা, এটা এত ইয়াং জেনারেশন, ফ্রাস্ট্রেটেড ইয়াং জেনারেশনের জন্য এতটা মানে 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 মোটিভেশনের কাজ করছে যে এটা মানে আমি একটা আসলে মোটিভেশন মাথায় রেখে লিখিনি, আমার এটা ছিল অ্যাকচুয়ালি জাস্ট এন্টারটেইনমেন্টই মাথায় ছিল যে বই পড়ে মজা পাবে, কিন্তু সামহাও এই বইটা এখন একটা মোটিভেশনাল বই হয়ে গেছে। তো আমি আসলে এটা খুব এনজয় করছি। এখন আমার ধ্যান জ্ঞান হচ্ছে উপন্যাস। আমি এই জন্য, তোমরা বলো আপনি গান লেখেন না কেন, ওটা করেন না কেন, এটা করেন না কেন, এখন আমার উপন্যাস লেখার সময়। আই হ্যাভ ডান মাই জব ইন 90s ফর সং, এখন আমার টাইম হচ্ছে গল্প বলা। তোমরা আমার গল্পগুলা নিয়ে কথা একটু বললা না, আমি খুব মানে আমি খুব রাগ করছি আমার উপন্যাস কথা বলতেছো না, কারণ এখন আমার উপন্যাসের মানে সময় চলতেছে। গানটা আমি আগের মতো করে করবো না, হয়তো মাঝে মাঝে একটা দুটা গান করবো, কবিতাটা লিখবো। ব্যাপারটা হচ্ছে একটা ঘটনা আছে এখানে, আমাদের মাথার মধ্যে তো ওই লতিফুল ইসলাম শিবলির ওইটা এখনো বের হয় নাই, ওইটা তো বের হবে না কোনো জীবন থেকে। সত্যি কথা, আমি যদি সত্যি কথা বলি আপনার, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা উপন্যাস আমার বাসায় রাখা আছে, এখন আমার সেগুলো পড়া হয়ে ওঠেনি, একদম সত্য ভাষণ এগুলো। হ্যাঁ, কিন্তু কেনা আছে, যে আমি আমার কেনা আছে। তুমি ইমিডিয়েট দারবিশ দিয়ে পড়া শুরু করো, একদম আমি দারবিশ দিয়ে পড়া শুরু করব, রাইট। দারবিশ তো হচ্ছে যে আমরা যে গল্পগুলো করছি, আমরা যে স্মৃতির মধ্যে আছি, দারবিশে একদম তোমরা এই জিনিসগুলো পাবা। 60s 70s 80s এর রক এন্ড রোল মিউজিক, ওই মানে ওই সময়ের ফিলিংস, এবং ওখান থেকে এক আমাদের জেনারেশনে কেউ একটা রাউভিয়ান করে আমেরিকায় চলে যাওয়া, আমেরিকায় যে ওই সময় হিপ্পি আন্দোলন চলছে, ওখানে মানে এন্টি কালচারাল রেভলিউশন, যেটাকে আমরা হিপ্পি বলি, সেক্স, ড্রাগস, রক এন্ড রোল
এর উত্থান, রক মিউজিকের উত্থান, ডিস্টর্শন মিউজিকের উত্থান, ওগুলার ভিতরে ওই বাঙালি ছেলেটা যায় জড়ায় পড়ে এবং ভিয়েতনামের যুদ্ধবিরোধী শান্তি আন্দোলনের ওই অ্যাক্টিভিস্ট হিসেবে সে সিআর হিট লিস্টে পড়ে যায় এবং তখন সে এবং মেলিনি নামে তার এক প্রেয়সী তারা একসাথে আমেরিকা থেকে যখন পালায় হচ্ছে জিপসিদের সাথে করে, মানে হিপ্পিদের সাথে করে। তো এই যে হিপ্পিদের ভিতরে হিপ্পিদের কালচার এবং ওই সময় একদম মানে তোমরা এই জিনিসগুলাই পাবা, মানে এটা তো খুব ফ্যাসিনেটিং। মানে আমাদের 60s 70s 80s এর মিউজিক, 80s এর 70s এর আমেরিকা, লেট 70s এর আমেরিকা, এটা তো মানে মানে যখন পিঙ্ক ফ্লয়েড, বিটলস এর যুগ, জিম মরিসন, জন হেনড্রিক্স, এরা যখন দাপায় বেড়াইতেছে, আমি সেই সময় তো মানে অ্যামেজিং। মানে আমি ওইটারে যেহেতু ওই সময়গুলো আমার খুব মানে স্বপ্নের একটা সময়, আমি এগুলো উপন্যাসের ভিতর দিয়ে সব নিয়ে আসছি, তো তোমরা অনেক এনজয় করবা। হ্যাঁ মানে ওইটাই হয়েছে অব্র যেটা বললো সেটাই, যে আপনি তো আসলে হচ্ছে ওই কৈশোরের হিরো, এবং কৈশোরের হিরো হচ্ছে তো মাথার ভেতরে কিন্তু ওইটাই ইনজেক্ট করা। তো আপনি অবশ্যই এখনকার প্রজন্মের আবার কেউ আপনার হচ্ছে উপন্যাস নিয়ে আপনার হচ্ছে আপনাকে ইয়ে করবে, উপন্যাসগুলো পড়ুক। আমি শিবলি ভাইয়ের সাথে একদম একমত যে শিবলি ভাই আমাদের আরো মানে আপনি যেটা শুরু করেছেন উপন্যাসের বিষয়টা আরো 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 সামনে এগিয়ে আসা দরকার। আমাদের লেখক যারা লিখছেন তারা উপন্যাসই লেখা দরকার অনেক বেশি পরিমাণে, কারণ এই জায়গাটাতে অনেক কমে গেছে। যেমন শিবলি ভাই আপনার যেমন বলি যে আপনার বই এখন বের হয় বইমেলাকে কেন্দ্র করে বেশিরভাগ বই, কিন্তু আগে তো সেটা ছিল না। আগে তো বছরের যে কোনো সময় বই বের হতো, সারা বছরই কোনো না কোনো বই বের হচ্ছে। এখন সব কবি সব লেখক লিখে হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে, তার মানে হচ্ছে বইমেলা ছাড়া আমাদের বই আর বিক্রি হচ্ছে না, সম্ভব না। সত্যি তাই, সত্যি তাই, একদম ঠিক কথা বলছো। হ্যাঁ, আর আমাদের তো আসলে হচ্ছে কি, তুমি যখন গল্প ভালো হবে না তখন সিনেমাও ভালো হবে না। মানে আমাদের গল্পের একটা বিশাল শূন্যতা আছে। তো আমার মাথার মধ্যে আমি এগুলো লিখে যাচ্ছি, গল্পগুলো লিখে যাচ্ছি এবং মাথার মধ্যে থাকে যে কোনো না কোনো একদিন আমার গল্পগুলা সিনেমা হবে। তো ওই মানে গল্পের ফরম্যাটটাও মোটামুটি ওরকম করে লিখছি আর কি। আমি থাকি না থাকি নো প্রবলেম, এই গল্পগুলা নিয়ে সিনেমা হতে পারে, মানে অনেক কিছুই হতে পারে। তো সেটাই, মানে তুমি যখন একটা মানে মানে সাহিত্যের তো গল্প তো অর্ধেক, গদ্য অর্ধেক, পদ্য অর্ধেক। পদ্যের মধ্যে গান, কবিতা, ছড়া, অনেক কিছু আছে। তো আর গদ্য তো মানে গদ্য সাহিত্য বললেই মানে সেখানে মূলত গল্পটাই মানে প্রধান। প্রবন্ধ আছে, কিন্তু প্রবন্ধ আসলে তো সবার জন্য না, কিন্তু গল্পটা সবার জন্য, গল্প সবাই পড়ে। যে কবিতা পড়ে না সেও গল্প পড়ে, মানে গল্পের আবেদন বেশি। তো এই অর্থে আমাদের এখন মানে গল্পকারের সত্যি মানে দরকার আছে, মানে প্রচুর ঔপন্যাসিক এবং গল্পে। কারণ এক সময় একচেটিয়া মানে কলকাতা এটা রুল করতো, আমাদের হুমায়ুন আহমেদ এসে সেটার একটা ছন্দ পতন ঘটিয়েছিল। কিন্তু আপনার হুমায়ুন এখন কি হবে? তো আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার জায়গা থেকে আমি লিখছি, আরো অনেকে লিখছে, তো আরো অনেককে এগিয়ে আসতে হবে। মানে সবাই মিলে যখন আমরা কাজ করবো তখন এটা রেভলিউশনের মতো হবে। তখন আমাদের বাংলা সাহিত্যের প্রাণ কিন্তু তো কলকাতা না রে ভাই, বাংলার প্রাণ কিন্তু তো ঢাকা। আমরা তো এটা কলকাতায় দিয়ে রাখছি, আমরা তো ওদের দিকে কেন তাকাই? আমাদের নিজের ভাষা আছে, আমার নিজের মানচিত্র আছে, নিজের দেশ আছে, নিজের জাতিসত্তা আছে, আমাদের সব নিজস্বতা আছে। কলকাতা তো হচ্ছে পশ্চিমবঙ্গ তো ইন্ডিয়ার 20-25টা অঙ্গরাজ্যের একটা, এবং তাদের তো রীতিমতো শত শত ভাষার সাথে তাদেরকে ফাইট করতে। আমাদের তো একটা ভাষা, একদম কনসেন্ট্রেটেড একটা জনগোষ্ঠীর একটা ভাষা। আমাদের তো এটা তো ক্ষমতা, বাংলার মানে ক্ষমতার কেন্দ্রবিন্দু তো হওয়া উচিত ঢাকা। দুঃখজনক ভাবে আমরা কলকাতার দিকে একটা দীর্ঘ সময় তাকাইছিলাম, এবং কিছু করার নেই, আমাদের এখান থেকে ভাবে উঠে আসে নাই, দেখা হয় নাই। আমার মনে হয় যে এই মানে মানে শুধু তো ক্রিয়েট করলেই হবে না, মানে দেশ জাতি এগুলার দিকেও তাকাইতে হবে। মানে একটা এগুলো তো একটা ধরনের রেভলিউশন, বিপ্লব। আসলে সেই বিপ্লবটা যদি তুমি মাথায় না রাখো তাহলে আসলে হবে না কিছু। শিবলি ভাই একটা সরি, আমি ইমনকে কথা বলতে দিচ্ছি না। না আমি তো শুনতেছি আজকে হচ্ছে শিবলি ভাইয়ের কাছ থেকে আসলে অনেক কিছু জানার থাকে আমার সব সময়ের জন্য। একটা জিনিস শিবলি ভাই, যে যারা বই লিখছেন, আগে যেমন বই যারা লিখতেন তারা বইই লিখতেন আসলে মূলত, তারা আসলে তার পেশাই ছিল বই লেখা। এখন তো এই জায়গাটাতে তো আর নেই, এই জায়গাতে তো আর
ফিরবো না আমরা কোনোদিন। এখন লতিফুল ইসলাম শিবলির মতো কয়জন লেখক আছেন যে যারা বই লিখে উপার্জন করে তার সংসার এবং জীবন চালানোর না রে ব্যবস্থা? ভাই, আমার তো না, হ্যাঁ, আমরা তো যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো লোক, ওই রাখাল এখনো রাখালই রয়ে গেছে, ওই ওই বনের মোষই তাড়াই এখনো আমরা। কারণ বাংলাদেশে লিখে দুইভাবে লেখকরা জীবিকা নির্বাহ করে। একজন স্রেফ লিখে জীবিকা নির্বাহ করেছিল একটি মাত্র লোক, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ। আর বাদ বাকিরা তৈলবাজি করে জীবিকা নির্বাহ করে, মূলত তৈলবাজি করে, সরকারের তোষামদি করে, আর নয়তো ওই পাশাপাশি অন্য কিছু করে লেখাটা তাকে তৈলবাজিতে হেল্প করে আর কি। তো এই দেশে মানে তৈলবাজি না করে একদম পারফেক্টলি তুমি মানে প্রফেশনালি রাইটার হওয়া এই দেশে এখনো অনেক কঠিন কাজ। কিন্তু আমি সৌভাগ্যবান এই অর্থেই বলবো যে আমি মানে আমার মানে সত্যি কথা বলতে এখন আমি যে বয়সে দাঁড়িয়ে আছি, পার্থিব আমার কোনো, আমি যদি এগুলো নিয়ে আমি অত কেয়ার করি না, যে পার্থিব প্রাপ্তি যেটাকে বলে, এগুলো নিয়ে আমি মোটেই কেয়ার করি না, মানে জাস্ট কথার কথা বলছি আর কি। যে এখন এক ধরনের তাড়না, এই তাড়নার ভিতর থেকে বেরোতে পারছি না, যেহেতু ক্রিয়েট করতে হবে, লিখতে হবে। এখন আমি আমার পয়সা আসলো কি আসলো না এটা আমার হেডেক না আসলে। তো যার ফলে এখন আমার মতো এত সাহস তো সবাই দেখাইতে পারবে না, আমার মতো এত উত্তেজনা তো সবার নিশ্চয়ই নাই। তো যার ফলে ওই যে তুমি যেটা বললা যে এখন মানে সবাই মাল্টিটাস্ক করে আর কি। কেউ সাংবাদিক লিখে, কেউ মানে পুলিশের চাকরি করতে করতে লিখছে, কেউ মানে শখের বসে মডেলরা লিখছে, ফেসবুক সেলিব্রিটিরা লিখছে, ওই মানে ভিডিও লিক হয়ে গেছে এমন লোকও লিখছে। মানে মানে বাংলা ইংরেজি দিয়ে মানে ইংরেজি অক্ষরে বাংলা লিখেও লিখছে। আমি এই কোশ্চেনটা আপনার কাছে যাচ্ছিলাম শিবলি ভাই। এবং এগুলো বিক্রিও হচ্ছে। আমি মানে এগুলো সবকিছুই বাণিজ্যিক মূল্য আছে। আমি এগুলো আসলে মানে আমি উড়িয়ে দিচ্ছি না, মানে ছাপার অক্ষরে বেরোচ্ছে, বিক্রি হচ্ছে, সেটারও মানে ইয়ে আছে আর কি, মানে একটা আবেদন তো আছেই। তো কেউ তো আমি আসলে কারোর রুচিকেই অবজ্ঞা করি না। হ্যাঁ, মানে যে লোকটি ওই যে যেসব বললাম আর কি, এগুলো বই যারা পড়ছে নিশ্চয়ই তাদের পছন্দ করেই পড়ছে। তো এখন প্রকৃতি হচ্ছে অলওয়েজ ন্যাচারাল সিলেকশন বলে একটা কথা আছে, প্রকৃতি বেস্ট জিনিসটাকে রেখে দিবে, বাদ বাকি শুকনো পাতা ঝোড়ো বাতাসে উড়ে চলে যাবে, বিচিটা পতিত হবে জমিতে, ওখান থেকে গাছ হবে, মহিরুহ হবে। এগুলো তো ন্যাচারাল সিলেকশন, এইভাবে টিকে থাকবে কেউ কেউ। যেমন শিবলি ভাই, এই যে আপনি যেটা বললেন, আপনার কথার সূত্র ধরেই বলি যে এইবারকার বইমেলায়, লাস্ট শেষ বইমেলায় যে দুটো বই সব থেকে বেশি বিক্রি হয়েছে, সেই দুটো বই কোনোটাই কোনো লেখকের বই না, কোনো লেখকের বই না। এক্স্যাক্টলি। এখন আমি নাম না নিয়ে বলছি। তো এই যে এত বিক্রি হলো, মানুষ কিনলো, তার মানে কি এইটা লেখক যারা লিখছেন তাদের এটা সমস্যা যে আমরা লিখতে পারছি না, নাকি আমরা পাঠক যে তৈরি করেছিলাম না মানে এটার মূল কারণ হচ্ছে আমাদের একটা স্থূলতার প্র্যাকটিস চলতেছে। একটা কথা বলা যে অলওয়েজ মাচ পিপলের মানে রুচি অলওয়েজ বিলো। তো সাহিত্যিকরা সেই কাজ হচ্ছে সেই বিলো রুচিটারে আপ করে দাও। তো এখন আমাদের মানে হয়েছে কি লাস্ট মানে 1 ডিকেড মানে এক দশক 2 দশক যাই বলি না কেন, আমরা লাস্ট মানে একটা স্থূলতার প্র্যাকটিস হয়েছে। মানে অনেক হাবি জাবি, পুরা নেশনকে অনেক হাবি জাবি, এই চেতনা ফেতনা, এই সেই বলে শুনে অনেক গার্বেজ খাওয়ানো হয়েছে। সেটার প্রতিক্রিয়া চলতেছে আর কি। তার মানে হচ্ছে কি পুরা নেশনের রুচি ফল করছে। তো যার ফলে এখন ওরা ওইসব বই, ওই আর যে ভিজে এই মানে লিক ভিডিওর মানে সেলিব্রিটি ইউটিউবার, এদের বই এখন মানুষ গোগ্রাসে গিলছে। এখন গান করতে এসে আমাকে বলে ভাই এমন কিছু লিখে দেন যাতে আমি ভাইরাল হয়ে যাই। ওর গায়ক হওয়ার ওর ইচ্ছা না, ওর ভাইরাল হওয়ার ইচ্ছা। আর ছলে বলে কৌশলে যে কোনো ভাবে হোক, নিজেরে দেখা হোক, মানে কাউকে মাইরে হোক, ভাইরাল হইতে হবে। মানে রুচি, জাতির রুচি হচ্ছে ওই জায়গায় গেছে। এই রুচি তো আর একদিনে ফল করে নাই, এই রুচি ফল করেছে অনেক প্রক্রিয়ার ভিতর দিয়ে। সুতরাং কেন এটা হচ্ছে না, কেন এটা হচ্ছে না, এটা অনেক মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, এবং সেটা সময়কে ধরে যদি তুমি চিন্তা করো তাহলে উত্তরটা পেয়ে যাবে। তো এখন এই মানে কুফল কতদিন, আবার নতুন আরেকটা রেভলিউশন হবে, নতুনরা আসবে, নতুন করে চিন্তা ভাবনা করবে, সেই চিন্তা করার পরে আবার একটা চেঞ্জ আসবে।
সেটা কতদিন লাগবে এক আল্লাহ মানুষ, আমি কইতে পারি না। আর একটা নিয়ম ভাঙার নিয়ম লাগবে এই আর কি। অনেকক্ষণ হয়েছে তো, আর কতক্ষণ? কই ভাই? আপনাকে পেলে কে ছাড়তে চায়? আমি শিবলি ভাই, আমি আমি এই আমি এই ইয়াতে আসার আগে আমি জিম করে আসছি, আমি গোসলটাও ঠিক করতে পারি রাইট না। রাইট রাইট। বুঝছো? ইমন শিবলি ভাইকে ছাড়তে এখন হবে। তো রীতিমতো হ্যাঁ, ছাড়তে হবে। শিবলি ভাই, যেভাবে চিল্লাই আপনার চিল্লাই কথা খালি হচ্ছে। খালি করে আরেকটু গান বলো। শুনতে চাই, আরেকটু গান শুনতে চাই, কারণ ওনাকে দর্শকও তারা হচ্ছে Okay. আপনার গান শুনতে চায়। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, নতুন একটা গান, হ্যাঁ নতুন একটা গান, এটা আসবে, সামনে আসবে। অবশ্যই। যখন আমি একলা একা থাকি, যখন আমি মৌন মুখর একলা দোয়েল পাখি, যখন আমার ফিরে আসার শূন্য থাকে ঘর, গুমরে কাঁধা কান্না গুলো জেগে ওঠে তারপর, যখন আমি ওলট পালট দুঃখ স্মৃতির ঝড়ে, তোমার জন্য বুকের মধ্যে কেমন কেমন করে, তোমার জন্য মনের মাঝে কেমন কেমন করে। বাকিটা গাইলাম না, এটা সিক্রেট রাখলাম। হ্যাঁ, মানে কোরাসটা গাইলাম না, কোরাসটা সিক্রেট রাখলাম। খুব ভালো লাগলো। ব্রো, এই শিবলি ভাইকে তো ছেড়ে দিতে হবে। তুমি কি শিবলি ভাইয়ের আরেকটা কবিতা পড়ে শোনাবো আমাদের? শিবলি ভাইয়ের আমি তো সারা রাতই শোনাতে পারি, শিবলি ভাইকে ছাড়তে হবে, এটা হচ্ছে বিষয়। না, শিবলি ভাইয়ের এই কবিতাটা আমার অসম্ভব ভালো লাগে, যেটা তুমি বললে অভিমান কবিতাটা। এটা আমি আমি নিজে ফিল করি যে কেমন লাগতে পারে যে এত কিছু করার পরে আমি যেটা পেলাম, তারপরে মানুষের প্রাপ্তিটা কেমন হতে পারে। পড়ছি শিবলি ভাইয়ের অভিমান। শিবলি ভাই এই কবিতার গল্প শিবলি ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে হয়তো আমরা পরে শুনবো। হুলিয়ানি এই শহরে আজ ফেরারি আমি, ফুটপাথে দাঁড়িয়ে দেখেছি বাঁধ ভাঙা মানুষের আনন্দ মিছিল। মিছিলের সুন্দর পরিপাটি মানুষগুলো কেউ আমাকে চিনল না, কেউ আমাকে জানলো না, অথচ আমিও ছিলাম, আমিও ছিলাম, আমিও ছিলাম। আমারও হাতুড়ির মতো মুষ্টিবদ্ধ হাত ছিল, ত্রাস সঞ্চারী কণ্ঠ এবং সামনে এগোনো পা ছিল, নুনে জ্বলা চোখ ছিল, রোদে পোড়া চামড়া এবং বুকের মধ্যে আগুন ছিল। আর আজ কেউ আমাকে চিনল না। ওই সাহসী মিছিলের মতো আমারও সাহস ছিল, পকেট ভরা বোমা ছিল, কোমরে গোঁজা কাটা রাইফেল ছিল, খুরের মতো ধারালো শত্রু ছিল। আজ আজ কেউ জানতে চাইল না কিভাবে পুলিশের ভ্যান লক্ষ্য করে নির্দ্বিধায় ছুড়ে মেরেছি বোমা, কিভাবে রাইফেল উঁচিয়ে থামিয়ে দিয়েছি প্রতিপক্ষের মিছিলের গতি, পেট্রোলে ভেজা ক্যাম্পে কিভাবে ছুঁড়েছি দেশলাইয়ের কাঠি, কিভাবে ঘৃণা করেছি, কিভাবে ভালোবেসেছি, কিভাবে নষ্ট হয়েছি, কিভাবে নির্দয় হয়েছি। আমার ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। ওই সুন্দর সাহসী মিছিলের কেউ আমাকে কেন ডাকলো না, কেন চিনল না? শিবলি ভাই, এটা একটা খুব মানে খুব একদম রিয়েল অনুভূতির মানে পরে এই কবিতাটা আমি লিখেছিলাম ওই 6 ডিসেম্বরের রাতে, এরশাদ পতনের দিন। কারণ হচ্ছে যে ঢাকায় তখন সমস্ত ঢাকাবাসী ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিল এবং আমি হাজারো মানুষের ভিড়ে, আমি খুব অপরিচিত একটা মানুষ ছিলাম। তো মানে এরকম একটা ফিলিংস এর ভিতর থেকে এই কবিতাটা আসলে বেরিয়েছিল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এত বেশি নস্টালজিক করে দিয়েছো তোমরা সব পাগল 90s এর। আমরা মানে 90s এ বড় হওয়া মানুষ শিবলি ভাই, আপনি জানেন একেবারে। না মাথা থেকে। আপনি মাথার মধ্যে থ্যাংক ইউ গেঁথে সো আছেন, মাচ, গেঁথে আছেন। থ্যাংক ইউ সো আপনি মাচ। আমাদের মাথার মধ্যে গেঁথেও থাকবেন, যতদিন থাকবো আমরা আমাদের মাথায় গেঁথে থাকবেন। আমার জন্য দোয়া করো তোমরা সবাই, আমরা যেন সুস্থ থাকি আর এরকম প্যান্ডামিকের ভিতর দিয়ে যাচ্ছি, সবাই সবার জন্য দোয়া করব। আর পরিশেষে আমি বলবো যে হেলথ কনসাস থাকবা সবাই, সবাই ব্যায়াম করবা, ওয়ার্কআউট করবা, ডায়েট করবা, কার্বোহাইড্রেট কম খাবা, প্রোটিন বেশি খাবা, অ্যাটলিস্ট প্রতিদিন 1 ঘন্টা ওয়ার্কআউট করবা, সিগারেট খাবা না, নো ড্রাগস, সিগারেট খাবা না,
মানে একটা খুব হেলদি লাইফ লিড করবা, তাহলে ইনশাল্লাহ, কারণ মানে বেঁচে থাকার জন্য, জীবনটাকে এনজয় করার জন্য সুস্থ থাকাটা খুব জরুরি। আর প্রার্থনা করতে হবে সবাই, প্রার্থনার অনেক শক্তি। মানে যে ধর্মেই থাকি আমরা, আমরা মুসলিম, আমরা আল্লাহকে ডাকবো, বা অন্যান্য যে যার ধর্ম আছে, আল্লাহ ভগবান যে যার যেভাবে তার প্রার্থনাকে ডাকবো আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, প্রার্থনার শক্তি আর সুস্থ থাকার শক্তি। তো সবাই মানে মানে আমি নিজে থেকে বিদায় নিচ্ছি আর কি, মানে ভূমিকা দিয়ে। তো এই আর কি, মানে শিবলি ভাই, ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে, শেষ একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে 90 এর সময় নিয়ে আপনি একটা উপন্যাস লিখেন শিবলি ভাই। এটা একটা একটা জানি এটা অযাচিত অনুরোধ কিনা জানি না। না, এটা এই এইটা করেন। তুমি তুমি দখল উপন্যাসটা 90s এর পলিটিক্স আছে, তুমি দখলটা একটু পড়ো। আচ্ছা, তাহলে নিশ্চয়ই একদম অনেক কিছু আছে 90s এর, একদম মানে রিয়েল লাইফ না ওই সময় ঢাকা শহর যারা রুল করতো, যে সমস্ত ইভেন দো ওই সময়ের বামপন্থীদের ভূমিকা, মানে তুমি আচ্ছা, দখলটা পড়ো। নিশ্চয়ই। তুমি বললে অনেক ক্যারেক্টারকে দেখতেও পাবো, মানে রিয়েল লাইফ ক্যারেক্টার দেখতে পাবা দখল বললে। এর পরের বার আপনার সাথে দেখা হলে দখলটা আমার পড়া থাকবে নিশ্চয়ই। আমি এর পরের বার তোমাকে কোনো একটা লাইভে পাইলে আমি আমার 4টা উপন্যাসের রিভিউ নিব তোমার কাছ থেকে, তখন আর ঠিক আছে। কবিতা বললে হবে না, তোমার কাছ থেকে আমি আমার উপন্যাসের রিভিউ নিব। আদেশ শিরোধার্য। শিবলি ভাই, ও মানে কি বলবো, যে অনেক অনেক ধন্যবাদ যে আপনি হচ্ছে সময় দিচ্ছেন। আমরাও অনেক সময়টা এনে নিচ্ছি অবশ্য, আমি অনেক এনজয় করছি রে, আমি অনেক এনজয় করছি, মানে আমি অনেক এনজয় করছি। আমরা কিন্তু হ্যাঁ, আমরা ভালো থেকো সবাই না? আমার এখনো লাগতেছে যে আমরা আসলে স্বপ্নের মধ্যেই আছি। মানে শিবলি ভাইরা আমরা লাইভে দেখতেছি বা আমরা কথা বলতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় বিষয় ভাইয়া। মানে এটা থেকে বললাম 90s এর, তো আলহামদুলিল্লাহ 90 এর দশকের থেকে বললাম আর কি। আমাদেরকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, আর ভালো বিরক্ত থাকবেন করবো না, সবসময়। এরপর হয়তো মাইকটা না, শুরু হ্যাঁ। করে দিতে পারেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ তাহলে না? অবরোধ ভালো থেকো আচ্ছা, ভাইয়া। জি জি শিবলি ভাই, ভালো থাকবেন ভাইয়া। সুমন বাই ভালো থেকো, ইমন ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ বাই। হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাই। ওয়ালাইকুম সালাম।